সময়টা শ্রাবণ মাসের শুরু। সারাদিনই অঝোর ধারায় বৃষ্টি। আকাশ সারাদিনই মেঘাচ্ছন্ন থাকে। আকাশ যখন কালো মেঘে ছেয়ে যায় তখন মনে হয় এই বুঝি প্রলয় নেমে এলো। কিন্তু না, ডালাও বৃষ্টির পর আবার আকাশ পরিষ্কার হয়, আবার মেঘ করে আবার বৃষ্টি হয়। এভাবেই কিছুদিন ধরে একটানা চলছে। প্রচণ্ড রোদের পর মানুষ যখন এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করে, ঠিক তেমনই এমন এক টুকরো মুষলধারে বৃষ্টি হওয়ার পর একটু রোদের আলো চাইছে সৃষ্টিকর্তার কাছে। আসলে মানুষ কখন কি চায় এটা তার নিজেরই বোধগম্য না। সৃষ্টিকর্তা যখন আকাশ ফাটা রোদ দেয় তখন সবাই বলে, আল্লাহ এমন বৃষ্টি দিয়েও যেন একেবারে বন্যা হয়ে যায়। এখন আল্লাহ তাদের কথা রাখতে ঠিক তেমনই বৃষ্টি দিচ্ছে। অথচ এখন তারা বলছে আল্লাহ বৃষ্টি না রোদ চাই। অথচ এতদিন তারা এমন বৃষ্টি চাইতো। আল্লাহ এখন কোন দিকে যাবে? আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই। তাদের মন আকাশের রঙের মতো, কখন কি চায় এটা তারা নিজেরাই জানে না। আবার দিন শেষে সকল দোষ গিয়ে পড়ে সৃষ্টিকর্তার উপর। এটাই মানুষের স্বভাব। জানালায় দাঁড়িয়ে এসব কথাই ভাবতে লাগলো মেহেরাজ। সন্ধ্যা নামবে একটু পরেই। এমত অবস্থায় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে এখনই শ্রাবণের অযোধ্যারা পুরো পৃথিবীতে প্রলয় নিয়ে আসবে। চারদিকে হু হু করে বাতাস বইছে। বাতাসে গাছের ডাল একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে ঠক ঠক শব্দ হচ্ছে। মুহূর্তের মধ্যেই বাতাসের বেগ বেড়ে গেল। সন্ধ্যা হবে কি হবে না, চারদিকে অন্ধকার হয়ে গেল। আর তারই সাথে ঝুমঝুম শব্দে বৃষ্টি পড়া শুরু হলো। মেহেরাজ এক দৃষ্টিতে জানালায় দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখে যাচ্ছে। একটা ছেলে প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়ে সামনের ছোট খালটাতে মাছ ধরতে এসেছে। কারণ এতে তার কিছু উপার্জন হয়ে যাবে। খুব কম হলেও একবেলা তার পেট চলবে। বর্ষাকালে অনেকেই এই খালে মাছ ধরতে আসে। কেউ আসে পেটের তাগিদে, আবার কেউ আসে মনের শখ মেটাতে। এমন অঝোরধারায় বৃষ্টিতে দোতলায় জানালা থেকে খাল সহ ছেলেটিকে কোনো চিত্রকরের আঁকা ছবির মতো লাগছে। মেহেরাজের সাদা রঙের দোতলা বাড়ি। বাড়ির চারপাশে বড় বড় গাছ। বাড়ির কিছুটা সামনে ছোটখাটো একটা খাল। বাড়ির সামনে আবার লম্বা সরু হয়ে পিচ রাস্তা গেছে বাজারের দিকে। রাস্তার দুপাশে আবার সবুজ ঘাসে ভরা মাঠ। কমপক্ষে 10 হাত দূরত্বে প্রত্যেকের বাড়ি। কৃষ্ণপুর জায়গাটা কিছুটা শহর আর গ্রাম মিলিয়ে। সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ, যে কারোই মন জুড়িয়ে যাবে। মেহেরাজ মনে মনে ভাবছে, আচ্ছা এই ছেলে কি এতই দরিদ্র যে এই ঝুম বৃষ্টিতে ভিজে মাছ ধরতে হয়? এতক্ষণে জানালা দিয়ে বাতাসে ঝাপটা এসে ফ্লোর ভিজে গেছে, এমনকি সে নিজেও। হঠাৎই মেহেরাজকে চমকে দিয়ে মেহেরাজের মা ধমকে বলে উঠল, ভাইজান, এই বৃষ্টিতে দাঁড়াইয়া আছেন যে? জ্বর সর্দি হইলে কে দেখবো আপনারে? মেহেরাজ চমকে উঠে তার আচমকা কথা শুনে নিজের দিকে তাকিয়ে দেখে আসলেই তো সে ভিজে গেছে। কি বলবে বুঝতে না পেরে মাজেদার মাকে বলে, আচ্ছা তুই যা, আমি জামা পাল্টে নিচ্ছি। পাল্টান ভাইজান, জামা কাপড়ই পাল্টান। জীবনে তো আর কিছু করতে পারবেন না, জামা কাপড়ই পাল্টাইয়া যান। বিয়া তো আর আপনি দ্বারা হইব না। মাজেদার মায়ের কথা শুনে মেহেরাজ চোখ রাঙিয়ে ভ্রু কুঁচকিয়ে দিল। এটা দেখা মাত্রই চুপচাপ মাজেদের মা চলে গেল। মাজেদার মা এক সন্তানের মা হলেও মেহেরাজের চেয়ে বয়সে ছোট হবে। অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি। এই জন্যই মেহেরাজ মাজেদার মাকে তুই করে ডাকে। মাজেদার মা প্রচণ্ড বাচাল টাইপের। সারাদিন বিয়ে করেন বলে ঘ্যানর ঘ্যানর করেই চলে। মাঝে মাঝে মেহেরাজের প্রচুর রাগ হয়। ভাবে যে চলে যেতে হবে, কিন্তু আরেকবার ভাবে অসহায় মেয়েটা স্বামীকে হারিয়ে এক মেয়ে বাপের বাড়িতে এসে উঠেছে। বাবা মা খরচ চালাতে পারে না বলে তার এখানে দিয়েছে। সেও যদি চলে যেতে বলে তাহলে যাবে কোথায়? এই ভেবে আর কিছু বলে না। যখন তার পেঁচালের মাত্রা বেড়ে যায় তখন মেহেরাজ বাড়ি থেকে বেরিয়ে খালের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই নিয়েও মাজেদার মায়ের কাহিনীর শেষ নেই।
অমন একা একা খালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে মেহরাজকে নাকি জিনে ধরেছে। 1 থেকে 2 বার সে বাড়িতে কোথা থেকে যেন ফকির দরবেশ এনেছিল। মেহরাজের ধমকানির পর থেকে এসে কিছুটা থেমেছে। মেহরাজের জন্য রাতের খাবার ঢাকা দিয়ে মাজেদার মা আজকের মতো বিদায় নিতে এলো। এসে দেখে মেহরাজ বসে বসে পরীক্ষার খাতা দেখছে। মাজেদার মা বলল, ভাইজান আপনি খাওন ঢাইকা রাইখা দিছি, খাইয়া নিয়েন, বেশি দেরি হইলে আবার ঠান্ডা হইয়া যাইব। ঠিক আছে, যাওয়ার সময় ছাতা নিয়ে যাস, আর টর্চ লাইটটাও নিয়ে যাস, নাকি আমাকে দিয়ে আসতে হবে? কি যে কন ভাইজান, আপনারে দিয়ে আসা লাগবো কেন? 1 মিনিটের রাস্তা, আমি নিজেই পারবো। আপনি গেলে যদি আবার সর্দি কাশি হয় তখন কে দেখবো আপনারে? মেহরাজ বিড়বিড় করে বলে, ওই যে আবার শুরু হলো। তারপর কিছুটা বিরক্ত নিয়ে বলে। সর্দি কাশিতে আবার দেখা দেখি কি আছে? মাজেদার মা হতাশ হয়ে ফ্লোরে বসে পড়ল। তার এই বসার মানে সে আরো কিছুক্ষণ বসে বসে বকবক করবে, আর মেহরাজের তা ধৈর্য সহকারে শুনতে হবে। মাজেদার মা গালি দিয়ে বলে, কি যে কন ভাইজান, দেখা দেখি কি আছে মানে? রাইত বিরাইতে যদি আপনারে হাঁপানির টান উঠে তখন কি হইব কন তো? মেহরাজ মাজেদার মায়ের কথা শুনে বোকা হয়ে গেল। বোকার মতো বলল, আমার আবার হাঁপানি হলো কবে থেকে? ওমা, হইতো কতক্ষণ ভাইজান? যা দিনকাল পড়ছে, সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টিতে বেশি আনাগোনা করলে তো সর্দি কাশি হইব, আর বেশি কাশি হইলে তো হাঁপানির টান উঠবে, জানেন? আপনি আজই নাকি খলির চাচার কাশতে কাশতে দম যাওয়ার উপক্রম হইছিল। ওই যখন কাশির কথা কইয়া আরেকজনের নাম মনে পইড়া গেল। মাজেদার মা উদাস গলায় বলল, এত এত নাম থাকতে বাপ মা এইটা কি নাম রাখলো? পরীর মতো মাইয়া, আর নাম কি রাখলো এত সুন্দর মাইয়ার? যদি এরপর মাজেদার মা কি বলবে মেহরাজ বুঝতে পারে। তার কথা শেষ হওয়ার আগেই মেহরাজ সতর্কের সহিত বলল, মাজেদার মা, তোর মেয়ে তোকে না পেয়ে তো মনে হয় এতক্ষণে কান্না জুড়েছে। মেহরাজের কথা শুনে মাজেদার মায়ের হুঁশ ফিরল। এক লাফে উঠে দাঁড়ালো, কাঁদো কাঁদো সুরে বলল, হায় আল্লাহ, আসলেই তো আমার মাজেদা তো মনে হয় কান্তাছে, দুধে শিশু মাইয়া আমার। মেয়ের কথা মনে পড়তে মাজেদার মা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মেহরাজ হাফ ছেড়ে বাঁচল। মনে মনে ভাবে আর কতদিন যে এর প্যাচাল শুনতে হবে আল্লাহ জানে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাতাস বইছে। কেমন যেন শীত শীত লাগছে তার। বেশিক্ষণ এভাবে থাকলে সত্যিই জ্বর এসে যাবে। আর তাছাড়া কাল ঝড় তুফান যাই থাক না কেন সকাল সকাল কলেজে যেতে হবে। মেহেরাজ তাড়াতাড়ি খেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেহেরাজ মনে মনে বলছে, ইস, বৃষ্টি আসার ফিলিংসটাই অন্যরকম। এখন যদি একটা ছোট্ট টিনের ঘরে থাকতে পারতাম তাহলে মুগ্ধ হয়ে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে পারতাম। বৃষ্টির শব্দ যত জোরে কানে আসে, ভেতরে থাকা প্রেম সত্তাটা তত বেশি ছটফট করে। অবশ্য বৃষ্টি আসার মুহূর্তেই ভেতরের প্রেম সত্তাটা কেমন জেগে ওঠে। বৃষ্টি আসার আগ মুহূর্তে দিন অন্ধকার করে যে ঝড়ো হাওয়াটা বয়, সেই ঝড়ো হাওয়াটা মনে করিয়ে দেয় যে তোমার বুকের বাম পাশেও একটা ছোট্ট একটা কুটির আছে। সেই কুটিরের সবটা জায়গা জুড়ে দখল করবে কোনো এক রাজকন্যা, যার জন্য তুমি বাঁচবে, হাসবে, কাঁদবে। এই জায়গা শুধুই তার। তার মুখের দিকে তাকিয়ে পার করতে পারবে বছরের পর বছর। রাজকন্যার কথা মনে পড়তেই মেহরাজের মনে ভেসে উঠল দুটো কালো আঁখি, যার চোখে আছে এক অদ্ভুত মায়া। এই চোখের দিকে তাকালে যে কেউ হারিয়ে যাবে মায়ের অতল গহ্বরে। যার চুল হলো রাতের আধারের মতো কালো, যার মুখের দিকে তাকালে যে কেউ প্রেমে পড়তে বাধ্য, যার ওই বোচা নাকটাতেও জাদু আছে,
নাকের কথা মনে পড়তেই মেহেরাজ হো হো করে হেসে দিল। শেষে কিনা একটা নাক বোঝা মেয়ে তার মন কেড়েছে। মেহেরাজ আর শুয়ে থাকতে পারল না, বিছানা থেকে উঠে জানালা খুলে দাঁড়িয়ে থাকলো। জানালা খুলতে দমকা হাওয়া এসে তাকে শীতল করে দিল। সেই সাথে সে চোখ বন্ধ করে মনে করতে লাগলো 1 বছর আগের এমনই এক শ্রাবণ সন্ধ্যার কথা, যেদিন ওই নাকপোচা রাজকন্যা তার হৃদয় হরণ করেছিল। সন্ধ্যা তখন নামবে তখনই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে মেহেরাজের কাছে অসহায়ের মতো ছাতা চেয়েছিল। মেহেরাজ চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে বলল, এর দেখায় আমায় কেন দিলে আল্লাহ? সে যে আমার কাছে মরীচিকা ছাড়া আর কিছুই না। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মেহেরাজ জানালায় দাঁড়িয়ে গায়ে শীতল বাতাস লাগালো। এসব ভাবতে ভাবতে তার হৃদয়েও শ্রাবণের আকাশের মতো মেঘ জমে গেছে। দু চোখ বেয়ে যদি এক পশলা বৃষ্টি নামতো তাহলে হয়তো তার হৃদয়টা হালকা হতো, কিন্তু সে কাঁদতে পারে না। এভাবেই বুকের মধ্যে কালো মেঘের মতো তীব্র ব্যথাটা জমাট বেঁধে রাখবে। স্বভাবতই তার মনে একটা প্রশ্নের উদয় হলো, আচ্ছা, বাবা মায়ের পরিচয় না থাকা কি খুব বড় অপরাধ? তখনই তার চোখ দুটো অশ্রুতে ঝাপসা হয়ে উঠল। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিভু নিভু আলোতে আশেপাশে বৃষ্টির স্নান পরিবেশটা দেখতে লাগলো। চোখের পানি চোখেতেই শুকিয়ে গেল, গাল বেয়ে মাটিতে পড়তে দিল না। একই হয়তো বলে পুরুষ মানুষ। এতক্ষণ বৃষ্টি কিছুটা কম ছিল, হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল আর দমকা হাওয়া। এই সুযোগে খালের পাড়ে কিছু মানুষের উদয় হয়েছে, টর্চ লাইট নিয়ে মাছ ধরতে নেমেছে। রাতের বেলা টর্চের আলোতে নাকি মাছ বেশি পাওয়া যায়। তাই বর্ষাকাল আসার পর থেকেই এখানে অনেক রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকে। মেহেরাজেরও মন চাইছে ওদের সাথে গিয়ে মাছ ধরতে, কিন্তু মাছ ধরার চেয়ে এখানে দাঁড়িয়ে মাছ ধরা দেখার অনুভূতিটাই আলাদা। নাই বা পেল তার ভালোবাসার মানুষকে, তাই বলে তো ভালোবাসতে বাধা নেই, তার কথা ভাবতে মানা নেই। হয়তো তাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে, কিন্তু তার মনকে তো আর কেউ আটকে রাখতে পারবে না। তার মনে শুধুই তার নিয়ন্ত্রণ, তার অস্তিত্ব জুড়ে রয়েছে শুধুই তার ভালোবাসা। কাজে এমন বর্ষমুখর রাতে সে তার প্রিয়ার কথা ভাবতেই পারে, প্রিয়ার দুষ্টুমির কথা মনে করে মুচকি মুচকি হাসতেই পারে। কে দেবে তাকে বাধা? মুহূর্তেই আবার বৃষ্টি নামলো। মেহেরাজ মনে মনে বৃষ্টির ফোঁটা দিয়ে তার প্রিয়ার মুখ এঁকে নিল। তার মনের ছবিতে তার প্রিয়া হয়ে উঠল জীবন্ত এক জলকন্যা। তারপর হালকা হেসে জানালা বন্ধ করে ড্রয়ার থেকে ডায়েরি বের করলো। ডায়েরি খুলে তার প্রিয়াকে নিয়ে 4 লাইন লিখে ফেললো। তারপর মুখের সব দুঃখ বিসর্জন দিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। আসলে ভালোবাসা এক অদ্ভুত জিনিস, পেলেও আছি না পেলেও আছি, কাছে হোক বা দূরে, ভালোবাসাই হলো কথা। সব ভালোবাসাই কাছ থেকে হয় না, কিছু ভালোবাসা দূর থেকেও সুন্দর। সকালে মাজেদের মায়ের চেঁচামেচিতে মেহেরাজের ঘুম ভাঙল। উঠে দেখে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ঘড়িতে দেখে সময় 9টার কাছাকাছি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে গেল। দেখলো মাজেদার মা সব রেডি করে বসে আছে। যাই হোক, আজ যে সে তাড়াতাড়ি কলেজে যাবে এটা তার মনে আছে। মাজেদার মা খাবার বাড়ছে আর বলছে, ভাইজান, কাশু আপা আইসিল একটু আগে, কইতে যাওয়ার সময় তারে নিয়া যাইতে। সেই কথা নাকি তার মা তার দিয়া কইয়া পাঠাইছে। মেহেরাজ কিছুটা বিরক্তি নিয়ে বলল, তা বুঝলাম, কিন্তু তোকে না কতবার মানা করেছে ওকে কাশু ডাকবি না। ওমা, এটা কি আমি একা ডাকি নাকি? দাদিরও তো হুনি কাশু ডাকে, আর মাঝে মাঝে তো চাচা চাচিরেও কাশু ডাকতে হুনি। আর অমন সুন্দর মাইয়ার কেমন নাম রাখলো রে বাবা! আমি হয়েছে, এবার চুপ করুন, আর বলতে হবে না। যখন ইচ্ছে মতো ধরবে তখন বুঝবি। তা যাই কোন ভাইজান, মাইয়া কিন্তু সুন্দর আছে, আপনার লোকে ভালো মানাইব।
কথাটা বলেই মুখে আঁচল গুজে হাসতে থাকে। মেহেরাজ বুঝে গেছে আজ আর তার খাওয়া হবে না। আচমকাই মাজেদার মায়ের হাসি বন্ধ হয়ে গেল। ঠাস করে একটা চেয়ার টান দিয়ে বসে পড়ল। তারপর গালে হাত দিয়ে বলল, আচ্ছা ভাইজান, আমার মাজেদা কবে কলেজে পড়বো? মেহেরাজ এক কথায় উত্তর দিল, আমি যখন বুড়ো হব তখন তোর মেয়ে কলেজে পড়বে। মেহেরাজের কথা শুনে মাজেদার মা এমন ভাব করছে যেন সে অবাক করা কিছু বলেছে। বড় বড় চোখ করে বলে, হায় আল্লাহ, কি কন ভাইজান, আপনি বুড়া হইলে আমার মাইয়ারে পড়াইব কেডা? জানি না, ভেতর থেকে দরজা লাগিয়ে রাখিস। কথাটা বলেই মেহেরাজ কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এই বৃষ্টিতে তো আর বাইক চালিয়ে যাওয়া যায় না, তাই মেহেরাজ রিক্সা ভাড়া করে রেখেছে। এই রিক্সা দিয়েই প্রতিদিন যাওয়া আসা করে। মেহেরাজ খান গত 7-8 মাস ধরে কৃষ্ণপুর কলেজে কর্মরত আছে। মেহেরাজ খান কেমিস্ট্রির প্রফেসর। মেহেরাজের বাবার নাম আসিফ খান। আসিফ খান ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। সেই জন্যে মেহেরাজ যখন 10 মাস বয়স তখন তাকে অনাথ আশ্রম থেকে দত্তক আনে। বর্তমানে আসিফ খান ও তার স্ত্রী কেউই বেঁচে নেই। মেহেরাজ যখন অনার্সে পড়ে তখন আসিফ খানের আকস্মিক মৃত্যু হয়। স্বামীর শোকে 2 বছর পর তার স্ত্রীও মারা যায়। মারা যাওয়ার আগে তাদের অঢেল সম্পত্তি মেহেরাজের নামে লিখে দিয়ে যায়। বাবা মাকে হারিয়ে মেহেরাজ এখানে আসতো না বললেই চলে, কিন্তু ওই যে দায়িত্ব একটা থেকে যায়, ওই দায়িত্বের জন্যই এখানে চলে আসা। মাঝে মাঝে যখন বাবা মা ছাড়া বাড়িটা তার কাছে শূন্য লাগে, তখন একা একা খালের পাড়ে গিয়ে বসে থাকে আর মনে মনে ভাবে জন্মের সময় তার বাবা মা কেউই ছিল না, ভাগ্য করে যাওয়া পেয়েছিল তাও আবার আল্লাহ নিয়ে গেল। রহিম আর কাশফিয়া বাসার সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই বিরক্তির ছাপ। কাশফিয়া অনার্স 2য় বর্ষের ছাত্রী। হঠাৎ রহিম বলে উঠল, আফামনি, এই যে আপনানের বেড়া আইতাছে রিক্সা দিয়া। কাশফিয়া অবাক হয়ে বলে, আমার বেটা মানে? মাজেদার মা তো বলেছিল বেটা মানে জামাই। তার মানে কি আমার জামাই আসছে? কিন্তু জামাই এলো কোথা থেকে? আমার তো বিয়েই হয় নাই। সামনে তাকিয়ে দেখে রিক্সা দিয়ে মেহেরাজ আসছে। তারপর মাথা হালকা থাপ্পড় দিয়ে বিড়বিড় করে বলে, উফ, আমিও না ভুলেই গেছিলাম, আই ব্ল্যাক ডায়মন্ডকে রহিম বেডা বলে ডাকে। মেহেরাজ গায়ের রংটা কিছুটা ময়লা মানে শ্যামলা, তাই সে মেহেরাজকে আড়ালে ব্ল্যাক ডায়মন্ড বলে। তারপর কাশফিয়া শিক্ষকের ভঙ্গিতে রহিমের দিকে তাকালো আর রাগি রাগি চোখ করে বলল, আমার বেডা মানে কি রহিম? এসব কি ভাষা? কতবার না বলেছি উনি আমার স্যার, আর তোমাকে কি আমি কখনো চলিত ভাষা শেখাতে পারবো না? তখনই রিক্সা এসে থামলো। মেহেরাজ কাশফিয়াকে চোখ দিয়ে ইশারা করে রিক্সায় উঠতে বলল। কাশফিয়া রহিমের হাত থেকে ব্যাগ নিয়ে রিক্সায় উঠে বসলো। যাওয়ার সময় রহিম বলল, কাশু আফা, ভালা কইরা পরীক্ষা দিয়েন। অমনি কাশফিয়ার মাথা গরম হয়ে গেল। রাগে গজগজ করতে বলল, তোমার মুখের মধ্যে মারবো হারামজাদা, আর একবার আমাকে কাশু ডাকলে। কথাটা বলেই সামনে তাকিয়ে দেখে রিক্সা সামনে এগিয়ে গেছে। তারপর নিজেকে স্থির করে ঠিকঠাক হয়ে বসলো। বেচারি কাশফিয়াকে কাশু ডাকলেই তার মাথা গরম হয়ে যায়। তার নাম সংক্ষেপে কাশফিয়া থেকে হয়ে গেছে কাশু। পরিস্থিতি ঠান্ডা করার জন্য মেহেরাজ জিজ্ঞাসা করলো, কাল রাতে পড়তে বসেছিলে? বসেছিলাম। তারপর আর কোনো কথা বলে না দুজন। মাজেদার মা আর রহিম দুজনেই বাচাল টাইপের, আর খুঁজে খুঁজে যত আজব আজব প্রশ্ন করবে। আর এদের দুজনের মধ্যে কাশফিয়াও পড়ে। ওরা 3 জন তাদের আশেপাশের মানুষকে অতিষ্ঠ করে তোলে। সবাই ওদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু কিছু বলতে পারে না। মেহেরাজের বাবা আর কাশফিয়ার বাবা আপন চাচাতো ভাই। মেহেরাজের অনুপস্থিতিতে তার সব কিছুই দেখাশোনা করে কাশফিয়ার বাবা আশরাফ খান। তিনি জোর করে বুঝিয়ে শুনে মেহেরাজকে বাড়িতে আনে।
মেহেরাজের সাথে কাশফিয়ার সম্পর্ক এতটা ঘনিষ্ঠ না। মেহেরাজ হাই স্কুল পাশ করার পরই ঢাকায় চলে যায়, আর তখন কাশফিয়া অনেক ছোট ছিল। ঢাকায় তার ফুপুর বাসায় থেকে পড়াশোনা করত। ঈদ ছাড়া কখনো বাড়িতে আসতো না। আর তখন কাশফিয়ার টিকিটাও পাওয়া যেত না, কারণ সে তখন মামার বাড়িতে চলে যেত। 1 বছর আগে মেহেরাজ এখানে আসার পরেই তাদের ভালোভাবে দেখা সাক্ষাৎ হয়। কাশফিয়া মেহেরাজকে কিছুই ডাকতো না। তার কলেজে চাকরি হওয়ার পর থেকে স্যার স্যার বলে ডাকে। তার এই কাণ্ড দেখে আশেপাশের সবাই অবাক, এমনকি মেহেরাজ নিজেও। রিকশায় এসে কলেজের সামনে দাঁড়ালো। দুজনেই রিকশা থেকে নামলো। কাশফিয়া মুখ গম্ভীর করে বলল, আমি তাহলে আসি স্যার। মেহেরাজ ভ্রু কুঁচকে বলল, ওই, তুমি সবসময় স্যার স্যার করো কেন? হ্যাঁ, কলেজে স্যার ডাকো মানলাম, কিন্তু বাড়িতেও স্যার স্যার করো কেন? ভাইয়া ডাকতে পারো না? কাশফিয়া মুচকি হেসে বলল, না স্যার, ভাইয়া ডাকতে পারিনি। সিনিয়র আপুরা বলেছে ভাইয়ারা নাকি ভাইয়া থেকে সাইয়া হতে বেশি সময় নেয় না। এই বলে কাশফিয়া মুচকি হেসে কলেজের ভেতর দিল এক দৌড়। মেহেরাজ তার কথা শুনে হাতারামের মতো কতক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সেও কলেজের ভিতরে চলে গেল। পরীক্ষা শেষ করে কাশফিয়া দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। কোনো রকমের জামা কাপড়গুলো পাল্টে মেহেরাজের বাড়ি চলে গেল, কারণ জানে মেহেরাজ এখন বাড়িতে নেই। গিয়ে দেখে মাজেদার মা কাঁথা সেলাই করছে। কাশফিয়া মাজেদার মায়ের কাছে গিয়ে কতক্ষণ থম মেরে বসে রইল। মাজেদার মাও তার দিকে না তাকিয়ে আপন মনে সেলাই করতে লাগলো। কাশফিয়া মুখ গম্ভীর করে বলল, মাজেদার মা, তুই কি দেখতে পাচ্ছিস না যে আমি এসেছি? মাজেদার মা তার দিকে তাকিয়ে কথার উত্তর দিল, দেখছি। কাশু আফা তো এখন কি কর্মু আপনারে ধান দুব্বা দিয়া বরণ কর্মু। আপনি কি এই বাড়ির বউ নাকি গো আফা? কাশফিয়ার আগে কটকট করে বলল, কতবার না বলেছি আমাকে কাশু আপা ডাকবি না, আমার নাম কাশফিয়া। ওই তো একই হইল, যেটা কাশফিয়া এইটাই কাশু, একই তো হইল। কিভাবে এক হলো? কাশু আর কাশফিয়া কি এক? আরেকবার যদি কথা থামিয়ে কাশফিয়া ভাবল, না, এর সাথে পেঁচাল পারলে যে কাজে এসেছি এটা আর হবে না। কথা ঘুরিয়ে বলল, আচ্ছা মাজেদার মা, আমি একটু স্যারের রুম থেকে আসি, আমার একটা বই নেওয়ার ছিল। বারবার স্যার ডাকেন কেন আফা? আপনার তো ভালো লাগে। ও তুই বুঝবি না। আর শোন, আমি যে এসেছিলাম এটা অনেকে বলবি না। বুঝি আপা, সব বুঝি। হনে এই দিকে আহেন। কাশফিয়া বিস্ময়ের সাথে তার কানটা মাজেদার মায়ের মুখের সামনে নিল। মাজেদার মা ফিসফিসিয়ে বলল, ভাইজান মনে হয় কোনো মাইয়ারে পছন্দ করে। রাইত বিরাইতে ডায়েরি নাকি কয়, ওই সবে কি লেখে আর মুচকি মুচকি হাসে। আমি শুনছি মানুষ প্রেমে পড়লে নাকি ডায়েরিতে তার মনের মানুষের কথা লিখে আর মুখ টিপা হাসে। আপনি বেইল নাই আফা? মাজেদার মায়ের কথাগুলো শুনে কাশফিয়ার চোখ পানিতে ভরে উঠল। দেখে মনে হচ্ছে তার বুকে কষ্টের পাহাড় ভেঙে পড়েছে। তখনই মেহেরাজ এসে উপস্থিত হলো। দুজনকে এভাবে বসে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? কাশফিয়ার বুক কষ্টে ফেটে যাচ্ছে। রাগে দুঃখে কিছু না বলে মেহেরাজের সামনে দিয়ে গটগট করে হেঁটে চলে গেল। মেহেরাজ ভ্রু কুঁচকে তার চলে যাওয়া দেখল। মাজেদার মা অসহায়ের মতো বলল, আরে মাইয়াটা কষ্ট পাইছে। খামোখা কষ্ট পেতে যাবে কেন? এইটা যদি বুঝতেন তাইলে তো হইতই। যাই আমি গিয়ে আপনার জন্য চা বসাই। তারপর মাজেদার মা রান্নাঘরের দিকে চলে গেল। মেয়েরাজও নিজের ঘরে গেল ফ্রেশ হতে। আরেকদিকে কাশফিয়া বৃষ্টিতে ভিজেই তার বাসায় চলে গেল। যদিও এতটা ভিজেনি, 1 মিনিটের রাস্তা। বাসায় গিয়েই নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। জানালা খুলতেই আরেক দফা দমকা হাওয়া এসে তাকে ভিজিয়ে দিল। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। কতক্ষণ তাকিয়ে থেকে বৃষ্টি দেখলো, তারপর নিজের চোখটাকেও শ্রাবণের আকাশ বানিয়ে নিল।
শ্রাবণের আকাশের মতো তার চোখ দিয়েও অযোধ্যারায় বৃষ্টি পড়তে লাগলো। চোখ মুখ লাল করে অঝরেই কেঁদে যাচ্ছে। তারপর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আচ্ছা, ভালোবাসায় এত কষ্ট কেন? উনি কি একটুও বোঝেন না যে আমি ওনাকে ভালোবাসি, নাকি আমি বুঝতে পারি না? আর তাছাড়া উনি এত পাষাণ কেন? কলেজে অন্য সব মেয়েদের সাথে কত সুন্দর করে কথা বলে, আর আমাকে আমাকে দুই চোখে দেখতে পারে না। আমি হলাম ওনার দু চোখের বিষ। এসব ভেবে কাশফিয়ার কষ্ট উবে গেছে। এখন যা আছে তা হচ্ছে রাগ। তার ইচ্ছে করছে এক্ষুনি মেহেরাজের কাছে গিয়ে চোখে দু আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিক যে সে তাকে ভালোবাসে। এই মুহূর্তে তার দরজায় কড়া নাড়ার শব্দ। কেউ এসেছে দেখে তার আরও বেশি কান্না পেল। দরজা খুলে দেখে রহিম এসেছে। রহিমকে দেখে তার আরও বেশি করে কান্না পেল। আবার গিয়ে অসহায়ের মতো জানালায় গিয়ে দাঁড়ালো। রহিম তার দুধের গ্লাসটা টেবিলে রেখে কাশফিয়াকে জিজ্ঞাসা করলো, আফা, আপনি কান্দেন কেন? আপনার কি মাস্টারে মারছে? কাশফিয়া মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তো কি হয়েছে আফা? কেউ কিছু কইছে আপনারে? কাশফিয়া আবার মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তখনই তার মনে একটু আগের রাগটা ভেসে উঠল। কেঁদে কেঁদে রাগে রাগে রহিমকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রহিম, আমি কি সুন্দরী না? রহিম চোখ বড় বড় করে উত্তর দিল, অবশ্যই আফা, আপনি এক্কেরে পরীর মতন সুন্দরী। আমার চেহারা কি খুব খারাপ? না আফা, আমি কি এই কৃষ্ণপুরের সব মেয়েদের থেকে সুন্দরী না? অবশ্যই সুন্দর আফা। আপনার মতন সুন্দর মাইয়া আমগো কৃষ্ণপুর কেন, গোটা বাংলাদেশও পাওয়া যাইব না। আমার মতো সুন্দর চুল কি কারোর আছে? না আফা, নাই। আপনি চুল এক্কেবারে পেতনির চুলের মতো লম্বা, আর পাতিলের তলার মতো কুচকুচা কালা। রহিমের কথা শুনে কাশফিয়ার বোধোদয় হলো। চোখ মুছতে মুছতে বলল, ছি রহিম, তুই এসব কি বলছিস? পেতনি, পাতিলের তলা, এসব কি ভাষা? কতবার না বলেছি এসব ভাষা না বলতে। তো কি কমু আফা? কাশফিয়া একরাশ অভিমান নিয়ে বলল, কিচ্ছু না, তুই যা এখন। আচ্ছা তাহলে আমি যাই। রহিম যাওয়ার পর কাশফিয়ার দাদু আসলো। এসে দেখে জানালায় দাঁড়িয়ে আছে। পা টিপে টিপে ওর কাছে যায় আর বলে, হ্যাঁ রে কাশু, জানালায় দাঁড়িয়ে কি দেখছিস? কাশু নামটা শুনেই তার মাথা আবার গরম হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, নিজে এসে দেখে যাও না বুড়ি, কি দেখছি। ওমা, এভাবে বলছিস কেন? হ্যাঁ রে মেহেরাজ, কোথায় গেছে তুই জানিস? বাড়ি গিয়ে দেখিনি। মেহেরাজের নাম শুনে তার মাথা আরো চটে গেল। কিছু বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে, মারা গেছে, একটু পরে তার জানাজা হবে। গিয়ে দেখো, খাটিয়াতে করে গোরস্থানে নিয়ে গেছে। জানাজা কবর সব ওখানেই হবে। অমনি বুড়ির মাথা গেল গরম হয়ে। শাড়ির আঁচল কোমরে গুজে বলে, কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। বাপ মরা ছেলেটাকে তুই এ কথা বলতে পারলি? ছেলেটাকে একা পেয়ে যা ইচ্ছে তাই বলা। দাঁড়া, তোর বাবা আসুক। আজ তোর একদিন কি আমার একদিন। কাশফিয়া মুখ ভেঙচি মেরে বলে, ওরে আমার কচি খোকা রে, একা পেয়ে তাকে কি অত্যাচার নাইটা করছি আমি। 10টা দানবের সমান, সে নাকি আবার একা। কি তুই দানব বললি? দাঁড়া, এক্ষুনি তোর মাকে ডেকে আনছি। এই বলে বুড়ি চেঁচাতে চেঁচাতে ঘর থেকে চলে যায়। মুহূর্তেই কাশফিয়া অনুধাবন করলো, সত্যি তো, সে এসব কি বলল? তার ভালোবাসার মানুষকে সে মরার কথা বলল। এটা ভেবেই আবারও কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বাথরুমে চলে গেল গোসল করতে। আরেকদিকে মেহেরাজ গেছিল এক বন্ধুর সাথে দেখা করতে। বাড়িতে আসা মাত্রই বুড়ি তাকে গড়গড় করে সব বলে দিল। মেহেরাজ বুড়ির কথা চুপচাপ শুনলো। তারপর বুঝিয়ে শুনিয়ে বুড়িকে বাড়ি পাঠালো। বুড়ি চলে যাওয়ার পর মাজেদার মাকে ডেকে জিজ্ঞাসা করলো, ওই, তুই কাশফিয়াকে তখন কি বলেছিলি রে? কই কিছু না তো। কিছুই বলিসনি? না, কিছুই না। আচ্ছা যা তাহলে। মাজেদার চলে গেল। মেহেরাজ ভাবতে লাগলো কি নিয়ে কাশফিয়া এমন করছে।
বুড়ি হলো জট পাকানো লোক, সব জায়গায় কথা লাগিয়ে জট পাকিয়ে বেড়ায়। ছেলের বাড়ি আসার সাথে সাথে নাতনি নামে অভিযোগ করা শুরু করলো। সব শুনে কাশফিয়ার মা তার ঘরে গেল, গিয়ে দেখে কাশফিয়া জানালায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কাশফিয়ার সামনে গিয়ে বলে, হ্যাঁ রে, তুই মেহেরাজকে নিয়ে তোর দাদুর কাছে কি বলেছিস? তোর দাদু চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলছে। কাশফিয়া ওভাবেই দাঁড়িয়ে থেকে বলে, কিছু না। কিছু বলিসনি তাহলে এমন করছিস কেন? আর তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়নি, ফেল করব, এবার যাও। কাশফিয়া, তোর এই তেড়া বাঁকা কথার জন্য কিন্তু মার খাবি বলে দিলাম। তা দাঁড়িয়ে আছো কেন? মারো না, মারতে মারতে মেরে ফেলো, এরপর নদীতে ভাসিয়ে দাও। মেয়ের সাথে কথাই না পেরে চলে গেল। ওইদিকে কাশফিয়া ভেবেছিল খালের সামনে থেকে একটু হেঁটে আসবে, কিন্তু আবার আকাশ ভেদ করে বৃষ্টি নামা শুরু করলো। সবুজ মাঠে যে জায়গাগুলোতে ডেবে আছে সেখানে গোল হয়ে পানি জমে আছে। বৃষ্টির কারণে গাছের পাতার সবুজ রং আরো গাঢ় হয়ে উঠেছে। সব মিলিয়ে বিধাতার প্রকৃতিটা এক অপরূপ মায়া ঢেলে দিয়েছে। জীবনানন্দ দাশ থাকলে নাটোরের মতো এই প্রকৃতিকে নিয়েও কবিতা লিখে ফেলতো। কাশফিয়া প্রতিদিন মেহেরাজের কাছে পড়তে যায়, আজ আর যাবে না। মনে মনে বলল, শুধু আজ কেন, কোনোদিনই যাব না। 2 দিন পরে তার পরীক্ষা, তাই জেদ করে একাই পড়তে বসলো। আজ কাশফিয়ার পরীক্ষা, এই 2 দিন সে মেহেরাজের কাছে যায়নি, একা একাই সব প্রশ্নের সমাধান করেছে। আর মেহেরাজও তাকে ডাকেনি। এটা ভেবে সে মনে মনে বলে, কি পাষাণ রে বাবা, একবার ডাকতেও এলো না। এই হৃদয়টা নিশ্চয়ই আল্লাহ গন্ডারের চামড়া দিয়ে বানিয়েছে। আজ আকাশে খুব বেশি মেঘ নেই। সকাল থেকেই সূর্য মেঘের আড়ালে উকিঝুঁকি মারছে। আজ কাশফিয়া একাই যাচ্ছে পরীক্ষা দিতে। রহিম তাকে এমদাদের দোকান পর্যন্ত এগিয়ে দেবে, সেখান থেকে সে রিক্সা করে কলেজে চলে যাবে। যেতে যেতে রহিম বলল, আফা, আইজ আপনার বেটার লগে যাইবেন না? না, যাব না, আমি ওনার মুখটাও দেখতে চাই না। কেন আফা? কেন মানে? তুই জানিস না এই 2 দিন আমি যাইনি, আর ওই শয়তান বেটা আমাকে একবারও ডাকতে এলো না। তো আপনি কি চান আফা? মেয়েরাজ ভাই আপনার ডাইকা ডাইকা তার বাড়িতে নিয়ে যাক? হ্যাঁ, তাই চাই। আমি কি মাঝপথে এসে সে কথাও থামিয়ে দিল আর হাঁটাও থামিয়ে দিল। তারপর রাগী চোখে রহিমের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুই না মেহরিন খানকে বেড়া ডাকিস? এখন তো ঠিকই সুন্দর ভাই বলে ডাকলি, তার মানে তুই ইচ্ছে করে এতদিন আমাকে বেড়া বলতি? যা, তোর সাথে আর যাব না, বাকিটা আমি একাই যেতে পারবো। তারপর কাশফিয়া রাগে হনহন করে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে মেহেরাজ কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মাজেদার মা গিয়ে বলে, আচ্ছা ভাইজান, 2 দিন হইয়া গেল, কাশু আফা তো একবারও আইলো না। মেহেরাজ নিচে নামতে নামতে বলে, তোর কাশু আফা কাশি চলে গেছে তাই আসেনি। কাশি আবার কই ভাইজান? ও তুই বুঝবি না, দরজাটা লাগিয়ে দে। খাইবেন না ভাইজান? না। এই বলে মেহেরাজ বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার পথে রহিমের সাথে দেখা হয়। রহিম জানায় কাশফিয়া আজ একাই চলে গেছে। পরীক্ষার হল থেকে বের হয়ে দেখে আকাশে আবার ঘন কালো মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। বৃষ্টি আসার এক মুহূর্তে প্রকৃতি এক অপরূপ সুন্দর রূপ ধারণ করে। এমন এক পরিবেশে কাশফিয়ার নাচতে ইচ্ছে করছে। তার অবশ্য আলাদা কারণ আছে। আজকে তার পরীক্ষা খুব ভালো হয়েছে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আজ সে তমার সাথে হেঁটে বাড়িতে যাবে। তখনই মেহেরাজ এসে জিজ্ঞাসা করলো, কাশফিয়া, তোমার পরীক্ষা কেমন হয়েছে? কাশফিয়া তার কথার উত্তর না দিয়ে এড়িয়ে চলে গেল। মনে মনে হাসছে আর বলছে, ইস, খুব হয়েছে। পাষাণদের কথার উত্তর না দিতে পেরে নিজেকে মহারানী ভিক্টোরিয়া মনে হচ্ছে। তারপর কাশফিয়া তমার কাছে চলে গেল। তমা যেতে যেতে কাশফিয়াকে বলল, কি রে, তুই আজ আমার সাথে যাবি নাকি? তোর সাথে যাব। ও আচ্ছা আচ্ছা, তুই স্যারের কথার কোনো উত্তর দিলি না কেন? মন চাইনি তাই উত্তর দেইনি। নিজেকে কি যে ভাবে আল্লাহ জানে, পুরাই তো একটা ব্ল্যাক ডায়মন্ড। ও
ওভাবে বলিস না, স্যার একটু শ্যামলা, তবে দেখতে কিন্তু ঝাক্কাস। আর এই ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু তোর মন কেড়েছে। তার আর বলতে, এই জন্যই তো দেখিস না ভাব একটু বেশি, নিজেকে তামিল হিরো মনে করে। জানিস ওই দিন রিমি কি বলছিল? তুই নাকি ওর ননদ, মেহরাজ স্যারকে নাকি ও ভালোবাসে। বাসাচ্ছি ভালো, পরীক্ষাটা কোনো রকমের শেষ হোক, সুই দিয়ে না ওর ঠোঁট দুটো সেলাই করে দেব, তখন বুঝবে মজা। কি যে বলিস তুই। আচ্ছা আমি যাই, আমার রাস্তায় এসে গেছে, সাবধানে যাস কেমন? এই বলে তমা তার বাড়ির রাস্তা থেকে চলে গেল, আর কাশফিয়া তার বাড়ির রাস্তায় চলে গেল। যেতে যেতে ভাবলো আজকে মেহরাজ খানকে ইচ্ছা মতো জ্বালাবে। বাড়ি পৌঁছার একটু পরই আকাশ ভেদ করে শ্রাবণের ধারা ঝরতে লাগলো। কাশফিয়া ফ্রেশ হয়ে জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। মনে মনে বলল, ইস, এখন যদি ওই মাঠে গিয়ে ভিজতে পারতাম। আমাকে দেখে যদি ব্ল্যাক ডায়মন্ডটা ছুটে আসতো, হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বৃষ্টিতে ভিজে যদি আমাকে প্রেম নিবেদন করতো, আমি লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলতাম। আর সে আমার দুটো হাত সরিয়ে আলতো করে কপালে চুমু এঁকে দিত। ইস, কি যে ভালো হতো। কিন্তু ওই হাদারাম এসব পারে নাকি? ঢ্যাঁড়স একটা। মনে রসকস কিছুই নেই। না, রসকস তো অবশ্যই আছে, না হলে কি আর মিটমিট করে হেসে হেসে ডায়েরি লিখে? একবার খালি ওই মেয়ের সন্ধান পাই, ওর কলিজা ভুনা করে ব্ল্যাক ডায়মন্ডটাকে খেতে দিব। আমাকে ভালো না বাসার পরিণাম তখন হাড়ে হাড়ে টের পাবে। যাই, এখন একটু ঘুমাই। আজকে সন্ধ্যায় আমার মিশন আছে, এই জন্য ঘুমের প্রয়োজন। জানালা বন্ধ করে কাশফিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরেকদিকে মেহরাজ দোতলার বারান্দায় বসে কফি খেতে খেতে বৃষ্টি উপভোগ করছে। বর্ষাকালের প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা সে এখানে না আসলে জানতেই পারত না। মাজেদার মা মুড়ি মাখা নিয়ে হাজির হলো। চেয়ারে বসতে বসতে বলল, জানেন ভাইজান, তাই লিনা, রাজ্জাক আর কবির একটা ছবি দেখলাম। ছবি দেখা কষ্টের বুকটা বৈশাখ মাসের ক্ষেতের মতো ফাটা ফাটা হইয়া গেছে। কাহিনী কি ছিল শুনবেন? মেয়েরাজ বুঝে গেছে না চাইলেও তাকে এই ছবির কাহিনী শুনতেই হবে। মাজেদার মা ছলে বলে কৌশলে যেভাবেই হোক এই কাহিনী শুনিয়েই ছাড়বে। আবার ভাবলো এই বৃষ্টিতে মাজেদার মায়ের বকবকানি শুনলে মন্দ হবে না। তারপর বলল, বলো শুনি কি কাহিনী ছিল? মাজেদার মা বলতে শুরু করলো। নায়িকা কবরি নায়ক রাজ্জাককে মেলা পছন্দ করত। ছোটবেলায় নানানভাবে নায়কের বোঝানোর চেষ্টা করত যে হে তারে ভালো পায়, কিন্তু নায়ক এমন ভান করত যে হে বিলাতে হিরো, আসমানের চাঁদ, অমন সুন্দর মাইয়ারে পাত্তা দিত না। নায়ক আবার নায়িকার কলেজের মাস্টার আছিল। অমনি মেহেরাজের কান খাড়া হয়ে গেল। ভ্রু কুচকে বলল, কি, রাজ্জাক আর কবরীর এমন ছবিও আছে? আছে নয় তো কি। তারপর হনেন কি হইছে, নায়িকার বান্ধবীরা নায়কের পছন্দ করে, এইটা তো নায়িকার সহ্য হয় না। নায়ক আবার নায়িকার চাচাতো ভাই হয়, দুজনের বাড়ির পাশাপাশি। এতক্ষণে মেহেরাজ বুঝতে পারলো মাজেদার মা কোনো ছবির কাহিনী বলছে না, তার আর কাশফিয়ার কথা বলছে। রাগ সামলাতে না পেরে জোরে এক ধমক দিয়ে বলল, চুপ করবি তুই? এক চট দিয়ে দাঁত ফেলে দিব। ভাইজান, আপনি কেন বোঝেন না? কাশু আপা আপনারে ভালা। যা এখান থেকে, ফের যেন এসব কথা না শুনি। মাজেদার মা ঠোঁট ফুলিয়ে চলে গেল। আরেকদিকে কাশফিয়া ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। উঠে দেখে এখনো বৃষ্টি। বই খাতা নিয়ে রহিমকে সাথে করে মেহেরাজের বাসায় চলে গেল। যাওয়ার সময় কাশফিয়ার মা বাটিতে করে মেহেরাজের জন্য মুড়িঘণ্ট দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে রহিম সোফাতে গিয়ে বসে পড়ল। মেহেরাজের বাসায় আসলেই সে সবার আগে সোফাতে গিয়ে বসবে। এই সোফায় বসলে নাকি তার নিজেকে রাজা রাজা লাগে। কাশফিয়া তার হাতের বাটিটা মাজেদার মার হাতে দিয়ে বলল, শোন মাজেদার মা, আমাকে একটা কাজ করে দিতে পারলে তোকে 1000 টাকা দেব। মাজেদার মা বড় বড় চোখ করে বলে, কি কাম কাশু আপা? কতবার না বলেছি আমায় কাশু আফা ডাকবি না। শোন, তোর ভাইজানের ঘর থেকে যে করে হোক ওই ডায়েরিটা আমাকে এনে দিতে হবে। এটা দিতে পারলে তুই 1000 টাকা পাবি।
কি যে কনাফা, ওই ডায়েরি তো আমি সেই কবে থাইকা খুঁজতাছি, কিন্তু ভাইজান যে কই রাখে ডায়েরির নাগাল তো পাই না। কি ব্যাপার, তুই এই ডায়েরিটা খুঁজতি কেন? ওই দেখো, যার জন্য করি চুরি সেই কয় চোর। আপনার জন্য তো খুঁজতাম। আপনি জানেন, আপনার এ কথা কইতে গিয়ে ভাইজানের কাছে বকা শুনছি। আরে মুখ পুরি, তুই ডায়েরি খুঁজলি ভালো কথা, আমার কথা বলতে গেলি কেন? যাই হোক, তারপর কি বললো? কইছে আর যেন এই কথা মুখে না আনি। দেখেছিস তুই, আমাকে সহ্যই করতে পারে না। আমি ওনার দুই চক্ষের বিষ। আচ্ছা বাদ দে, মোনা না চাইলে আমাকেই ভালোবাসতে হবে। আমি যাচ্ছি ওনার ঘরে। কাশফিয়া গিয়ে দেখে মেহেরাজ কিসের বই পড়ছে। মনে মনে বলে, হুতুম পেঁচাটা কিভাবে বসে আছে দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হালকা কাশি দিয়ে বলে, ভেতরে আসবো? মেহেরাজ ঘাড় ঘুরিয়ে বলে। আসো। কাশফিয়া টেবিলে গিয়ে বসলো। মেহেরাজ বলল, পরীক্ষা তো আরও 3 দিন পরে, তাই না? এই বলে মেহেরাজ অঙ্ক বোঝাতে লাগলো। হঠাৎ কাশফিয়ার চোখ যায় মেহেরাজের হাতের দিকে। দেখে হাতের কিছুটা অংশ সাদা হয়ে আছে। মনে মনে বলে, পেয়েছি সুযোগ। তারপর জিজ্ঞেস করলো, স্যার আপনার হাতের ওই জায়গাটা এমন সাদা হয়ে আছে কেন? একবার জ্বর হয়েছিল, তারপর দাদু কিসের সুতো এনে বেঁধে দিয়েছিল। অনেক দিন বেঁধে রাখার ফলে এমন সাদা হয়ে গেছে। ও আচ্ছা, তার মানে শরীরের সুতো পেঁচিয়ে রাখলে এমন সাদা হয়ে যায়, তাই না? হুম। আচ্ছা স্যার, তাহলে মানুষ এটা জানা সত্ত্বেও কেন সারা শরীরে সুতো পেঁচিয়ে রাখে না? কাশফিয়ার অদ্ভুত প্রশ্ন করে মেহেরাজের জানা ছিল, কিন্তু এমন প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। কিছুক্ষণ ভেবে বলে, কারণ মানুষ যে জীবন্ত মমি হতে চায় না, তাই। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা স্যার, আপনি কি দিনের বেলায় কখনো চাঁদ দেখেছেন? মেহেরাজ বিরক্ত হয়ে বলল, না, সময়ের জিনিস অসময় দেখার কোনো ইচ্ছা আমার নেই। তবু একটু ভেবে দেখুন না, দেখতেও তো পারেন। কাশফিয়ার মুচকে হাসি দেখে মেহেরাজ বুঝতে পারে যে কাশফিয়া যে করেই হোক তাকে দিনের চাঁদ দেখিয়েই ছাড়বে, সেটা যদিও হয় রুমের বাল্ব। তবুও না পেরে বলল, না, দেখিনি, দেখাও আমায় দিনের চাঁদ। কাশফিয়া মুচকি হেসে বলল, কি যে বলেন স্যার, চোখের সামনে জ্যোৎস্না ভরা জল জ্যান্ত একটা চাঁদ বসে আছে, আর আপনি বলছেন দেখেননি? কাশফিয়ার কথা শুনে মেহেরাজ থমকে যায়। তারপর বলে, কিন্তু এখন তো সন্ধ্যা, দিন রাত কোনোটাই না। মেহেরাজের কথা শুনে কাশফিয়া চুপ হয়ে যায়। কাশফিয়াকে কথাতে হারাতে পেরে মেহেরাজ মনে মনে হাসলো। কাশফিয়া ভ্রু কুচকে বলল, সন্ধ্যা হোক আর যাই হোক, সকাল দুপুর রাত দিন সব বেলার চাঁদই আমি। মেহেরাজ এবার হালকা ধমক দিয়ে বলে। হয়েছে, বুঝেছি, আর বলতে হবে না। এবার মন দিয়ে অঙ্কটা বোঝো। এরপর মেহেরাজ এক নাগারে অঙ্ক বুঝিয়ে যাচ্ছে, আর কাশফিয়া ড্যাব ড্যাব করে মেহেরাজের মুখের দিকে তাকিয়ে আছে। একটু পর বুঝানো শেষ হলে মেহেরাজ জিজ্ঞাসা করলো, বুঝতে পেরেছো? কাশফিয়ার সোজা উত্তর, না। আবার বুঝালো, আবার জিজ্ঞাসা করলো, কিছু বুঝেছো এবার? আবার কাশফিয়ার একই উত্তর। না, বুঝিনি। আবার বুঝালো, আবার জিজ্ঞাসা করলো, এবারও তার সেই একই উত্তর। না। এবার মেহেরাজের মাথা গেল চোটে। ফাজলামো হচ্ছে, বারবার বুঝিয়ে যাচ্ছি, আর তুমি এখানে তামাশা করছো আমার সাথে। ফারহান যখন ফিজিক্স বোঝায় তখন তো ঠিকই বুঝো, আর যত ঢং আমার সময় করো। এখানে কথা হলো মেহেরাজ আর ফারহান দুই বন্ধু, দুজন একই কলেজের প্রফেসর। সবচেয়ে বড় কথা, ফারহান কাশফিয়াকে পছন্দ করে। কাশফিয়া ভাব নিয়ে বলল, ফারহান স্যার জানে আমাকে ভেঙে না বোঝালে কিছুই বুঝি না। উনি আমাকে সব ভেঙে ভেঙে বোঝায়, তাই একেবারে সব বুঝে ফেলি। এইবার মেহেরাজের মাথায় রক্ত উঠে গেল। চোখ মুখ লাল করে দিয়ে বলল, ও আচ্ছা তাই, আর কত ভেঙে বোঝাবো তোমাকে? আমি ভেঙে বোঝাতে বোঝাতে সব ভেঙে টুকরো টুকরো করে ফেলেছি, তবু তোমাকে বোঝাতে পারছি না। আর কিভাবে বোঝাবো তোমায়? এবার কাশফিয়াও সিরিয়াস হয়ে গেল, কড়া গলায় বলল, আর আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেললেও তিনি আমাকে বুঝবেন না। খুব রাগ হচ্ছে, তাই না? আমাকে বোঝাতে না পেরে আপনার খুব রাগ হচ্ছে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কাউকে কিছু বোঝাতে না চাইলে আর সে যদি তা না বোঝে তাহলে কেমন লাগে। আমিও তো আপনাকে কতবার কত কিছু বোঝাতে চেয়েছি, আপনি কি বুঝেছেন? কাশফিয়া কি বলতে চাইছে মেহেরাজ তা বুঝে গেছে।
তাই সে চুপ করে রইল। কাশফি এবার ধরা গলায় বলল, আপনি তো নিজেকে আকাশের চাঁদ মনে করেন, মাটিতে পা ফেলতে চান না। ফারহান স্যারের সাথে আমাকে দেখতে খুব জ্বলে, তাই না? তাহলেই বুঝুন আমার কেমন লাগে। মেহরাজ এবার শান্ত গলায় বলল, সামান্য একটা বিষয়কে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ কাশফিয়া? বেশ করেছি, নিয়ে গেছি, 100 বার নিব, 1000 বার নিব। কি করবেন আপনি? হ্যাঁ, তারপর টেবিল থেকে খাতা বইগুলো তুলে মেহরাজের শরীরে ছুঁড়ে দিয়ে বাড়ি চলে গেল। ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে যেতে লাগলো। পেছন থেকে রহিম ছাতা নিয়ে আসছে আর বলছে, কাশু আফা, কি হয়েছে আপনার? কান্দেন কেন? ভাইজান কি আপনার মারছে? কাশফিয়া কোনো দিকে না তাকিয়ে সোজা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরেকদিকে মেহরাজ বই খাতাগুলো তুলে টেবিলে গুছিয়ে রাখলো। মনে মনে বলছে একটু পরেই মাজেদার মা তাকে খাওয়ার জন্য ডাকবে, কিন্তু আজ রাতে আর তার গলা দিয়ে ভাত নামবে না। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি স্নান রাতের পরিবেশটা দেখতে লাগলো আর মনে মনে বলল, আমার কপাল আসলেই খারাপ। জন্মের সময় যদি আমার গলা টিপে মেরে ফেলতো তাহলে এই দিন দেখতে হতো না। সব আমার কপালের দোষ। একটু পর মাজেদার মা খেতে ডাকলো। মেহরাজ এক শব্দে বলে, না। আজ আর মাজেদার মা বেশি কথা বলল না। খাবার ঢাকা দিয়ে বাড়ি চলে গেল। মেহরাজ মাঝরাত পর্যন্ত এভাবেই ঠায় দাঁড়িয়ে থাকলো। শরীর যখন খুব বেশি অবসন্ন হয়ে আসলো তখন শুয়ে পড়ল। সকাল হলো। কাশফিয়ার দাদু বকবকানিতে রহিম নাকি তার পানের বাটা ভুল করে ময়লা ঝুড়িতে ফেলে দিয়েছে। এই বুড়ি চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। কাশফিয়ার মেজাজ কালকের ঘটনার জন্য এখনো চটে আছে। মেজাজ ঠান্ডা করার জন্য ফ্রেশ হয়ে রহিমকে নিয়ে বাইরে হাঁটতে গেল। রাস্তাঘাট সব ভেজা। একটু আগেই বৃষ্টি বিরতি নিয়েছে। আকাশ মেঘলা, আবার যে কোনো সময় অঝরে নামতে পারে। কাশফিয়া রহিমকে নিয়ে হাঁটতে হাঁটতে খালের দিকে গেল। গিয়ে দেখে মেহরাজ দাঁড়িয়ে আছে। খালের পানি উপচে মাঠে উঠে গেছে। রহিম কাশফিয়াকে বলল, কাশু আফা, কইল কি মেহরাজ ভাই আপনার বকছেন? একে মজা দেখাতে হবে। কেমনে আফা? দাঁড়া, বলছি। এক কাজ কর, ওই ব্ল্যাক ডায়মন্ডটাকে এক ধাক্কা মেরে খালে ফেলে দিয়ে আয়। তো যেই কথা সেই কাজ। রহিম আর কোনো কথা না বলে হনহন করে মেহরাজের দিকে এগিয়ে গেল। কাশফিয়া ভাবতেও পারেনি রহিম সত্যি সত্যি ধাক্কা দিতে চলে যাবে। কি করবে বুঝতে না পেরে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। রহিম গিয়ে মেহরাজকে এক নাগাড়ে ধাক্কা দিতে লাগলো। এত ধাক্কাতেও এক চুলো সরাতে পারেনি। মশা হাতিকে ধাক্কা দিলে যা হয় আর কি। মেহরাজ তার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তারপর বলে, ওই কি হয়েছে তোর? হ্যাঁ, কথা নেই বার্তা নেই, এভাবে ধাক্কাচ্ছিস কেন? রহিম কিন্তু তার ধাক্কানো ছাড়েনি। শরীরের সমস্ত শক্তি দিয়ে মেহরাজকে ধাক্কা দিচ্ছে আর বলছে, কাশু আফা কইছে আপনারে এক ধাক্কা দিয়া খালে ফালাই দিতে। যেমনি হোক আমার আফার কথা রাখতে হইব। এরকম কিছুর আন্দাজ মেহরাজ আগেই করেছিল। তারপর ভ্রুকুচকে বলে, কোথায় তোর আপা? রহিম পেছনে তাকিয়ে বলে, হায় হায়, আফা কই গেল? মেহরাজ সোজা ওই বৃষ্টি গাছের দিকে গেল। তার পেছন পেছন রহিমও ধাক্কা দিয়ে এগোতে লাগলো। মেহরাজ গিয়ে দেখে কাশফিয়া গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। রহিম কাশফিয়াকে বলে, আফা আপনি ভাইজান রে ধাক্কা দিয়া এখানে আনছি। এখন আমার কাম শেষ, আমি যাই। এই বলে রহিম চলে গেল। কাশফিয়া চোখ ঘুরিয়ে আশপাশটা দেখতে লাগলো, যেন সে কিছুই জানে না। মেহরাজ শান্ত গলায় বলল, রহিমকে ধাক্কা দিতে বললে কেন? কাশফিয়া চিৎকার করে ঝাঁঝালো কণ্ঠে বলে, বেশ করেছি, আবার বলবো, আপনার কোনো সমস্যা? সামান্য একটা কথাতে এত চিৎকার করার কি আছে? আস্তে কথা বলা যায় না? আমি কি তোমাকে বকেছি? কাশফিয়া আবার আকাশ ফাটা চিৎকার দিয়ে বলে, বকেন খালি, তারপর দেখেন কি করি। আস্তে কথা বলবো না, কি করবেন আপনি? মেয়ে মানুষ এভাবে ঝাঁঝিয়ে কথা বলে? তুমি জানো তোমার এই ঝাঁঝালো কণ্ঠের জন্য কলেজে অনেকেই তোমায় অপছন্দ করে? করুক অপছন্দ, আমি কি কারো খাই না পড়ি? সামনে কিছু বলে দেখুক, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। সরুন এখান থেকে। এই বলে সজোরে মেহরাজকে একটা ধাক্কা দিয়ে চলে গেল। যদিও ধাক্কা দিয়ে এক চুলো সরাতে পারেনি। মেহরাজ ভ্রুকুচকে তার চলে যাওয়া দেখল। 2 দিন পর কলেজে গেল পরীক্ষা দিতে।
আজ অবশ্য মেহেরাজের সাথেই গেল। সারা রাস্তার আগে বকবক করতে গেল, পারিনি শুধু মেহেরাজের গায়ে হাত তুলতে। মাঝখানে মেহেরাজ বলেছিল, কাশফিয়া, এত বকবক করলে তো কোনো সূত্রই মাথায় থাকবে না, তারপর অঙ্ক করবে কি করে? কাশফিয়া আবার চিৎকার করে উঠল। আসলে তার মুখ দিয়ে মিষ্টি কথা খুব কমই বের হয়। সে বলল, না করতে পারলে আপনি করে দিবেন। আপনি কি করতে আছেন? ও আচ্ছা, আর আমাকে কেন করে দিতে যাবেন? দিবেন তো এই রিমিকে। মেহেরাজ একটু চিন্তা করে বলল, কোন রিমি? আপনার বউ রিমি কলেজের সবাইকে বলে বেড়ায় আমি নাকি তার ননদ। পরীক্ষাটা একবার শেষ হোক, ও ঠোঁট দুটো আমি সেলাই করে দিব। মেহেরাজ আর কিছু না বলে চুপ করে রইল, কারণ সে জানে এখন আর কিছু বললেই এক কথা থেকে আরও 10টা কথা উঠবে। কাশফিয়া পরীক্ষা দিয়ে ফুরফুরে মেজাজে হল থেকে বের হলো। পরীক্ষা দারুণ ভালো হয়েছে। সে আর তমা দুজন একসাথে বের হচ্ছে। সামনে তাকিয়ে দেখে কিছুটা দূরে রিমি দাঁড়িয়ে আছে। রিমিকে দেখে কাশফিয়া বিড়বিড় করে বলে, দেখ, ওর দিকে তাকিয়ে পরীক্ষা দিতে এসেছে না ফ্যাশন করতে এসেছে। পরীক্ষাটা শেষ হোক, ওর চুল টেনে ছিঁড়ে দিব আমি। তমা ওকে বোঝাতে বোঝাতে বলে, আহ কাশফিয়া, তুই এমন কেন বলতো? সুন্দরী মেয়েরা যে ঝগড়ুটে হয় তোকে না দেখলে তা বুঝতেই পারতাম না। সারাক্ষণ খালি ছাজিয়ে কথা বলিস কেন রে? একটু মিষ্টি করে কথা বলতে পারিস না? না পারি না, এখন চল বইগুলো নিয়ে আসি। এই বলে দুজন মিলে বই আনতে গেল। কাশফিয়া তার বইয়ের প্রশ্নগুলো খুঁজতে থাকে। হঠাৎই বইয়ে একটা কাগজ দেখতে পায়। বিস্মিত হয়ে কাগজটা হাতে নিল। দেখে এতে লেখা আছে এমন, কাশফিয়া, প্রিয়া আমার, এত রাগ কেন আমার প্রিয়ার? কথায় কথায় খালি রাগ দেখানো হয়। তুমি না লক্ষ্মী মেয়ে, মিষ্টি মেয়ে, মেয়ে মানুষের যে মিষ্টি করে কথা বলতে হয় এটা কি জানে না আমার প্রিয়া? আর যেন এভাবে কথা বলতে না দেখি কেমন? আর শোনো, তুমি আমার প্রিয়া। এটা পড়ে ভন ভন করে কাশফিয়ার মাথা ঘুরতে লাগলো। জীবনেও ওকে কেউ চিঠি দেয়নি, আর দিবেই বা কি করে? ওর যা মেজাজ। সাথে সাথে তমাকে দেখিয়ে বলে, এই তো আমার দেখ, কে যেন বইয়ে এই চিঠিটা রেখে গেছে। তমা পড়ে বলে, এ বাবা, কি বলিস? একেবারে প্রিয়া। কে দিয়েছে রে? কাশফিয়া কিছুক্ষণ এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলে, বুঝেছি, নিশ্চয়ই এটা জিনের বাচ্চার কাজ। দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ ওর একদিন কি আমার একদিন। ব্ল্যাক ডায়মন্ডের রাগ এখন ওর উপর পড়বে। তমা চোখ বড় বড় বলে, কি বলিস? জিন এসে তোকে চিঠি দিয়ে গেছে? তাও আবার জিনের বাচ্চা? জিনের বাবা হলেও কথা ছিল। কাশফিয়া তার হাতে থাকা বই দিয়ে নিজের কপালে কটা বাড়ি দিল। তারপর রাগে রাগে বলে, উফ, আরে জিন না, ওটা অন্য কিছু হবে। অন্য কিছু মানে? পিশাচ টিচার্স হবে নাকি? আরে ধুর, কলেজের কোনো ছেলে হবে। মনে পড়েছে, এটা জনির বাচ্চার কাজ এটা। আয় আমার পেছন পেছন। কাশফিয়া সোজা কলেজের মাঠে চলে গেল। তার পেছন পেছন তমাও গেল। গিয়ে সোজা জনির শার্টের কলার ধরে বলে, শয়তান ছেলে, তোর সাহস কত বড়! তুই আমাকে চিঠি দিয়েছিস? তমা সহ আশেপাশের সবাই তার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। এমনকি জনি নিজেও কিছুই বুঝতে পারছে না। সে অবাক হয়ে বলে, কাশফিয়া, জানো আমি কবে তোমায় চিঠি দিলাম? অমনি কাশফিয়া জনির গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। জনি কিছু বুঝে ওঠার আগেই আরেকটা থাপ্পড় মারে। তারপর 2 হাত দিয়ে জনির চুল ধরে দেয়, হ্যাচকা টানছে আর বলছে, সোহাগ করে আবার সবার সামনে আমাকে জানো বলা হচ্ছে। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এদিকে জনির হাতে ছিল ফাইল। সে হাতে ফাইল রাখবে না কাশফিয়ার হাত থেকে নিজেকে বাঁচাবে বুঝতেই পারছে না। অবশেষে ফাইল ফেলে দিয়ে প্রাণপণে নিজের চুল কাশফিয়ার হাত থেকে সারানোর চেষ্টা করে, কিন্তু না, কাশফিয়া নিজের সমস্ত শক্তি দিয়ে জনির চুল ধরেছে। আজ প্রলয় হয়ে গেলেও সে জনির চুল ছাড়বে না। সবে মিলে এত চেষ্টা করছে, তবুও তাকে সরাতে পারছে না। অবশেষে দপ্তরিয়ে এসে পরিবেশ ঠান্ডা করলো, টেনে হিচড়ে তাকে ছাড়ালো। জোরে টান দেওয়ার ফলে কাশফিয়া 2 হাতের মুঠোয় জনির চুল উঠে আসে। ঘটনাস্থলে উপস্থিত সবাইকে প্রিন্সিপালের রুমে হাজির করা হয়। প্রিন্সিপালের মাথায়ও হালকা সিট আছে। প্রিন্সিপাল আলতাফ হোসেন হালকা কেশে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার প্রফেসর, আপনার বোন এমন ঠান্ডা টাইপের কেন? মেহেরাজ কি বলবে বুঝতে পারছে না। কিছু একটা বলতে যাবে, অমনি কাশফিয়া চেঁচিয়ে উঠে বলে,
ও এখন আমি গুন্ডা হয়ে গেছি তাই না? আর ওই জিনের বাচ্চা যে আমায় উল্টাপাল্টা চিঠি দিয়েছে তার বেলায়? মেহেরাজ বিরক্ত হয়ে বলে। তা এই কথাটা এত চিৎকার করে বলতে হয় কেন? আস্তে বলা যায় না? আর জিনের বাচ্চা আবার কেমন নাম? তখন ফারহান আবেগ দেখিয়ে বলে। কে তোমায় চিঠি দিয়েছে কাশফিয়া? তখনই কাশফিয়া চিঠিটা ফারহানের কাছে দেয়। ফারহান চিঠি পড়ে প্রিন্সিপালের কাছে দেয়। মেহেরাজ প্রিন্সিপালের হাতে থাকতেই চিঠি পড়ে ফেলে। প্রিন্সিপাল কতক্ষণ চিঠিতে চোখ বলিয়ে বলে। এই চিঠি জনি দিয়েছে? বাহ, লেখন শৈলী তো অনেক ভালো, কি সুন্দর সাবলীল ভাষা। প্রিন্সিপালের কথা শুনেই জনি গদগদ হয়ে যায়, কিন্তু এতে যে কোনো লাভ নেই। চিঠি না দিয়েও শেষে তাকে শাস্তি পেতে না হয়। কাশফিয়া বলে। স্যার আপনি ওকে বাহবা দিচ্ছেন, এক্ষুনি মেরে ওর চামড়া গুটিয়ে ফেলুন। আলতাফ হোসেন বলে। তা নিশ্চয়ই দেব, কিন্তু কাশফিয়া এই চিঠিকে তুমি প্রেমপত্র না ভেবে উপদেশ ভাবতে পারো। সে তো ঠিকই লিখেছে, তোমার এত রাগ কেন? আর মেয়েদের যে মিষ্টি করে কথা বলতে হয় তা কি তুমি জানো না? আর কি প্রমাণ যে এই চিঠি জনি দিয়েছে? কাশফিয়া জোর গলায় বলে। স্যার এটা জনেরই কাজ, সে আমাকে পছন্দ করে আর সে বলতে না পেরে আমাকে দেখে আজে বাজে গান ধরে। তুই 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 আমার বয়ম পাখি কই, তোমারে আমার পছন্দ হয়েছে। তার সাথে থাকা চেলা চামুন্ডারা একসাথে বলে ওঠে, এই যে এখানে বয়ম পাখি, এখানে এইসব আজে বাজে গান সে আমাকে উদ্দেশ্য করে গায়। তাহলে একবার ভাবুন শয়তানটা কত বড় অসভ্য। আজ একে শাস্তি না দিলে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আলতাফ হোসেন বলে। তাই জনি তুমি গানও জানো? কিন্তু এসব কি গান গাও? যে এত সুন্দর গোছানো চিঠি লিখতে পারে সে তো এমন গান গাইতে পারে না। তোমাকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার এই আজে বাজে গানের জন্য তুমি শাস্তি পাবে। আর হ্যাঁ, এমন চিঠি বিয়ের পর নিজের বউকে দেবে। নাও, এখন শাস্তির জন্য প্রস্তুত হও। জনি অসহায়ের মতো বলতে থাকে। স্যার বিশ্বাস করুন এই চিঠি আমি দেইনি, আর যদি দেওয়ারই ছিল তাহলে তো। তখনই কাশফিয়া আকাশ ফাটা চিৎকার করে বলে। না স্যার, ও মিথ্যা বলছে, চিঠি সেই দিয়েছে, ওকে শাস্তি দিন স্যার। মেহরাজ আবার বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে। আচ্ছা, এত চিৎকার করার কি আছে? বিচার যখন দিয়েছো শাস্তি নিশ্চয়ই দেবে, এখানে তো চিৎকার করার কিছু হয়নি। আগেই বলেছিলাম প্রিন্সিপালের মাথায় হালকার উপর ঝাপসা সিট আছে, তাই জনিকে দেখে যেন তার সবার শিক্ষা হয়, সেজন্য জনিকে শান্তি মোতাবেক সবার সামনে 20 বার কান ধরে উঠবোস করালো। আর শেষে মেহরাজকে বলল, দেখেন প্রফেসর, আপনার বাবাকে, এমন কি আপনার চাচাকেও আমরা অনেক সম্মান করি, কিন্তু আপনার বোন যে কাজটা করলো সেটা কি ঠিক? সে তো আমাদের কাছে এসে বিচার দিতে পারত, আমাকে না বললেও আপনাকে বলতে পারত। তা না করে হায়নার মতো জনির উপর ঝাঁপিয়ে পড়লো। ওকে একটু বোঝাবেন যেন অন্য সব মেয়েদের মতো মাথা ঠান্ডা রেখে মিষ্টি করে কথা বলে। আর তাছাড়া এখনকার ছেলেরা এমন হায়না স্বভাবের মেয়েদেরই পছন্দ করে। কি বলেন আপনি? মেহরাজ আচ্ছা বলে, তাই হবে হয়তো। তারপর আর কোনো দিকে না তাকিয়ে কাশফিয়াকে নিয়ে রিকশায় উঠল। রিকশা কলেজ থেকে কিছুটা দূরে আসতেই মেহরাজ রিকশা থেকে থামাতে বলল। রিকশা থেকে নেমে কাশফিয়াকেও নামতে বলল। কাশফিয়া নামতেই চোখ লাল করে বলল, ওভাবে হায়নার মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়েছিলে কেন? আর তুমি জানো ওই চিঠি জনি দিয়েছে? স্যারের সামনে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। অফিসে ওভাবে চিৎকার করে কথা কেন বলছিলে? কাশফিয়া চিবিয়ে চিবিয়ে বলল, বেশ করেছি, ইচ্ছে করেছিল ওই জনিকে ছিঁড়ে খেয়ে ফেলি, আর সেই আমাকে চিঠি দিয়েছে। কচু দিয়েছে। আচ্ছা মানলাম জনি দিয়েছে চিঠিটা, তাই বলে ওর উপর এভাবে ঝাঁপিয়ে পড়তে হয়? মেয়ে মানুষ এত রকচটা হয় আর এভাবে ছ্যাঁত করে কথা বলে? আর কিভাবে বোঝাবো তোমায়? বাড়ির কেউই তো এসব বুঝিয়ে পারে না। একদমে কথাগুলো বলে মেহরাজ থেমে গেল। কাশফিয়াও চুপ করে আছে, বুঝতে পেরেছে যে সে ভুল করেছে। মুহূর্তেই তার চোখ পানিতে ভরে গেল। তার চোখ দুটো হয়ে উঠল শ্রাবণের আকাশ। হঠাৎ কাঁদতে দেখে মেহরাজও অবাক হয়ে গেল। রুমাল দিয়ে তার চোখ মুছতে মুছতে বলল, থাক, আর কাঁদতে হবে না। ভালো মেয়েরা কখনো এমন করে? তুমি না ভালো মেয়ে, চলো এবার বাড়ি যাই। কাশফিয়া ঝাঁঝিয়ে বলে, যাব না, আপনি যান। মুহূর্তেই তার কান্নার বেগ আরো বেড়ে গেল। এবার সে ঢুকরে কাঁদতে থাকে। মেহরাজ হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে তার কান্নার কারণ।
তারপর মাথায় হাত বুলিয়ে বলে, কাশফি, এভাবে কেউ কাঁদে? লোকে দেখলে কি বলবে বলো তো? আকাশে মেঘ করেছে, একটু পরে বৃষ্টি আসবে। চলো তাড়াতাড়ি চলে যাই। মেহেরাজের মুখে কাশফি ডাক শুনে তার মনটা একটু নরম হলো, কারণ মেহেরাজ আদর করে তাকে কাশফি ডাকে। প্রথম প্রথম এসে কাশফিই ডাকতো, কিন্তু পরে সে কি হলো, ঠাড়া পড়া লোকের মতো কেমন থম মেরে গেছে। এসব ভেবেই তার মাথায় জট পাকিয়ে যায়। অনেকদিন পরে আবার মেহেরাজ কাশফি বলে ডাকলো, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। জোর গলায় বলে কাশফিয়া। যাব না, আমি এখানেই থাকবো, আপনি চলে যান। মেহেরাজ তার পকেট থেকে একটা কিটক্যাট বের করে বলে, নাও, এটা তোমার জন্য কিনেছিলাম। ওইসব ছাইপাশ আমি খাই না, আপনি খান। আর বলেছি না চলে যেতে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দুজনে কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়ে রইল। আকাশেও মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বাতাস বইছে। বাতাসে কাশফিয়ার চুলগুলো উঠছে। এলো চুলে কান্না ভেজা চোখে কাশফিয়াকে দেখতে অপরূপ লাগছে। মেহেরাজ ধ্যান ধরে কাশফিয়ার দিকে তাকিয়ে আছে। এই সুন্দর মুহূর্তের ব্যাঘাত ঘটিয়ে রিকশাওয়ালা চেঁচিয়ে বলে, ভাই মেঘ আইব তো, যাইবেন না আপনারা? মেহেরাজ মাথা নাড়িয়ে বলে যাবে। কিছুক্ষণ পরে কাশফিয়া চোখ মুছে শান্ত গলায় বলে, ওই মেয়েটা কে? কাশফিয়ার হঠাৎ এমন প্রশ্নে মেহেরাজ বুঝে উঠতে পারে না। ভ্রু কুচকে বলে, কোন মেয়ে? কোথাকার মেয়ে? কাশফিয়া আবার রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বুঝতে পারছেন না কোন মেয়ের কথা বলছি? মেহেরাজ অসহায়ের মতো বলে, আরে বাবা, রেগে যাচ্ছ কেন? বুঝিয়ে না বললে বুঝবো কি করে? ঠিক আছে, বুঝিয়েই বলছি। যে মেয়েকে নিয়ে ডায়েরি লিখেন, ওই মেয়েটা কে? কাশফিয়া এমন কথা বলবে মেহেরাজের তা কল্পনারও বাইরে ছিল। তারপর আস্তে করে বলে, আমি ডায়েরি লিখি আর কোনো মেয়েকে নিয়ে লিখি, তা তুমি জানলে কি করে? যেভাবেই হোক জানি, বলুন ওই মেয়েকে। মেহেরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমার সাথে পড়তো এক মেয়ে, তুমি তাকে চিনবে না, ওকে আমি পছন্দ করি। কথাটা শোনা মাত্রই কাশফিয়ার চোখ পানিতে ঝাপসা হয়ে উঠল। মুহূর্তেই শ্রাবণের আকাশের মতো অশ্রু ঝরতে লাগলো। নিজেকে কোনো রকমে সামলিয়ে বলে, মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। আমি মিথ্যে কেন বলতে যাব? সে আপনিই ভালো জানেন। এতই যদি ভালোবাসেন তাহলে বিয়ে কেন করছেন না? এই প্রশ্নের উত্তর কী দেবে বুঝতে পারছে না। তারপর বলে, ওর এখনো সময় হয়নি, ওর বাবা ওকে আরো পরে বিয়ে দিবে। রসিকতা কমিয়ে করুন। আপনার সাথে পড়তো আপনার বয়সী মেয়ে, তার এখন সময় হয়নি? তার বাবা তাকে এখন বিয়ে দিবে না। যুক্তিটা কেমন হাস্যকর হয়ে গেল না? আগে ভালো করে মিথ্যা বলতে শিখুন, আর তারপর আমার সাথে মিথ্যা বলতে আসুন। আপনাকে অভিশাপ দিচ্ছে, আপনি কোনোদিনও বিয়ে করতে পারবেন না। আমার বিয়ে করা লাগবে না, তুমি বিয়ে করো। বিয়ে করে মা হয়ে সুখে সংসার করো। আপনি মা হন, শয়তান ছেলে, খাটাস পাষণ্ড জানোয়ার, ব্ল্যাক ডায়মন্ড ইতর হুতুম প্যাঁচা। আপনার সাহস কি করে হলো আমাকে এই কথা বলার? একদমে কথাগুলো বলে গটগট করে হাঁটা দিল। কয়েক কদম এগিয়েই দাঁড়িয়ে পড়ল। ফিরে এসে মেহেরাজের হাত থেকে খাবলা দিয়ে কিটকেট নিয়ে গেল আর বলল, ওই মেয়েকে খুঁজে বের করে ওর চুল টেনে ছিঁড়ে দেব। তারপর লাফিয়ে লাফিয়ে বাড়ির দিকে রওনা হলো। মেহেরাজ রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে চলে যেতে বলে, আর কাশফিয়ার পেছন পেছন যেতে থাকে। মেহেরাজ মনে মনে ভাবে এক্ষুনি একটা বাজ পড়ত, তাহলে সব লেটার চুকে যেত, অন্তত এই যন্ত্রণা থেকে তো মুক্তি পেত। বৃষ্টি আসার আগেই কাশফিয়া বাড়ি পৌঁছে গেল। মেহেরাজ বাড়ি না গিয়ে এমদাদের দোকানে বসে পড়ল। কাশফিয়া জামা পাল্টে সোজা মাজেদার মায়ের কাছে চলে গেল। সব শুনে মাজেদার মা বলে, কইছিলাম না আপা আপনারে বেল নাই, ভাজান অন্য মাইয়ারে ভালো পায়। এই কথা শুনে কাশফিয়া ঢুকরে কেঁদে ওঠে আর বলে, এ কি হয়ে গেল মাজেদার মা? আমার সাথেই কেন এমন হলো? আমি জানি উনি কাউকে পছন্দ করে, কিন্তু উনি যে মেয়ের কথা বলছে ওই মেয়ে না। কেন আপা, এই মাইয়া কেন হইব না? তারপর চোখ মুখ মুছে বলে, আরে গাধা, ওনার বয়সী মেয়েকে এখনো তার বাবা বাড়িতে বসিয়ে রেখেছে, এখনো নাকি তার সময় হয়নি। এই কথাও কি বিশ্বাস করার মতো? হো তার ঠিক, কিন্তু আপনারে মিথ্যা কথা বলবো কেন? এইটাই তো বুঝতে পারছি না। একবার পাই ওই
ছোচমুখির চুল টেনে ছিঁড়ে দেব। ওই হলো তোমার এক দোষ, সব কথাতেই তেজ দেখাও। আচ্ছা, মাইয়া মানুষ কথায় কথায় এমন করে? মিষ্টি কইরা কথা কইবা। হুনো, আমার সাথে চলো, বইয়া না থাইকা ডায়েরিটা একবার খুঁজি। তারপর দুজনে মিলে তন্ন তন্ন করে মেহেরাজের ঘর খুঁজে ফেলল, কিন্তু কোথাও ডায়েরির চিহ্ন মাত্র পেল না। তারপর তাড়াহুড়া করে আবার সব জায়গা মতো গুছিয়ে রাখলো। ক্লান্ত হয়ে কাশফিয়া বাড়ি চলে গেল। হাত মুখ ধুয়ে গা এলিয়ে বিছানায় শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ঢোল হয়ে গেছে। এদিকে আজ আবার বিদ্যুৎ চমকাচ্ছে। একটু পরপরই আকাশে গুড়গুড় করে মেঘ ডেকে যাচ্ছে। আকাশ ছেয়ে গেছে মেঘে। হু হু বাতাস, আকাশে বিদ্যুৎ এর চমক আর মেঘের গর্জন। এমন এক সময়ে মেহরাজ এমদাদের দোকান থেকে বাড়ি ফিরল। সে আসতেই মাজেদার মা বলল, ভাইজান, এতক্ষণ কই ছিলেন? আমার যে কি চিন্তা হইতেছিল, আর এমন সময় আইতে গেলেন কেন? যদি ঠাটা পড়তো আপনার উপর, কি হইতো তখন কম তো? মেহরাজের মন মেজাজ আজ বেশি খারাপ। গম্ভীরভাবে বলল, কি আর হতো, যা হতো ভালোই হতো। আর তুই কাশফিয়াকে কি বলেছিস? আমি ডায়েরি লিখে তাও আবার মেয়েকে নিয়ে এসব কিছু বলেছিস তুই? তবা তবা ভাইজান, কি কন এইসব? আমি কেন এইসব কইতে যামু? কেন ভাইজান, কি হইছে? মেহরাজ খুব ভালো করেই জানে মাজেদার মাই কাশফিয়াকে এসব বলেছে, তবুও কিছু বলেনি। ছোট্ট করে উত্তর দিল, না, কিছু হয়নি। কাশফিয়া এসেছিল এখানে। মাজেদার মা একরাশ হতাশা নিয়ে বলে, আইছিল। কি কান্দনটাই না কাঁদলো মাইয়ারা। কানতে কানতে চোখ বলতার মতো ফুইলা গেছে। এত সুন্দর মাইয়ারে আবার কেউ ভালো পায় না। মেহরাজ কিছু না বলে উপরে চলে গেল। নাস্তা করে জানালায় দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো। তার মন হাত পা সবই যে লোহার শিকলে বাঁধা, চাইলেও কিছু করতে পারে না। তার প্রিয়ার অপমান হোক সেটা সে চায় না, আবার প্রিয়ার কষ্টও সে দেখতে পারবে না। এখন কি করা উচিত তার? একটু পরেই আশরাফ খান মানে কাশফিয়ার বাবা এলো তার কাছে। এসে বলে, বাবা মেহরাজ, সময় তো হয়ে গেল, বিয়ে শাদী কি করবে না নাকি? তুমি তো জানোই তোমার দাদু তোমাকে কত ভালোবাসে। ও বেচারি যে পাগল হয়ে গেছে তোমার বউ দেখতে। তুমি বললে মেয়ে দেখা শুরু করি, কি বলো? মেহরাজ কিছু বলতে গিয়েও বলতে পারে না। তার গলা যেন কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে। হালকা করে হাসবার চেষ্টা করে বলে, আমি এখন বিয়ে করব না ছোট বাবা, এখনই বিয়ে শাদীর কথা ভাবছিও না। আশরাফ খান হো হো করে হেসে বলে, কি যে বলো বাবা, এখন না ভাবলে কবে ভাববে? বয়স তো পেরিয়ে যাচ্ছে বিয়ের। আর মানুষ বাঁচে আর কতদিন? বাকি জীবনটা বিয়ে করে সংসার ধর্ম কর। আর তোমার দাদুকে কি বলবো? সে তো পাগল হয়ে গেছে নাতির বউ দেখার জন্য। ও দাদুকে আমি কিছু বলে বুঝিয়ে নিব, ও দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আমি তোমার কোনো কথাই শুনছি না। তোমার জন্য মেয়ে দেখছি, এটাই ফাইনাল। কথাগুলো বলেই আশরাফ খান চলে গেল। এমনভাবে কথাগুলো বলল যেন মেহরাজকে কোনোভাবে বিয়ে করাতে পারলে সে হাফ ছেড়ে বাঁচে। আর তাদের দুজনের কথাবার্তা মাজেদার মা আড়াল থেকেই সব শুনল। তার মন আশপাশ করছে কখন সে এই খবর কাশফিয়াকে দেবে। মাজেদার মা খুব চায় কাশফিয়া মেহরাজের বউ হোক, কিন্তু সে চাইলেই কি? আসল লোক যদি রাজি না থাকে তাহলে তো তার একা চাওয়ায় কিছু হবে না। মেহরাজ জানালায় দাঁড়িয়ে রাগে ঠোঁট কামড়াচ্ছে আর মনে মনে বলে, মামার বাড়ির আবদার উনি বলবেন আর আমিও বিয়ে করে ফেলবো? বিয়ে করো বললে কি বিয়ে করা যায়? আমার জীবন কি করব না করব তা আমার ব্যাপার। আকবরী মেয়ে দেখতে গেলে যদি আমি না যাই তখন বুঝবে মজা। আমাকে ঘাট থেকে নামাতে পারলে তো উনি বেঁচে যান। হঠাৎই এসব ভাবতে ভাবতে আকাশের দিকে তার চোখ গেল। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আজ মেঘ করেছে অনেকক্ষণ, কিন্তু এখনো বৃষ্টি আসার নাম নেই। মানুষের মনে যখন কষ্ট জমতে জমতে একসময় চোখ দিয়ে ঝর্ণার মতো অশ্রু ঝরে, আজও হয়তো আকাশে মেঘ জমতে জমতে মুষলধারে শ্রাবণের ধারা নামবে। তখনই মেহরাজের মনে পড়ে এমনই এক সময় সে দেখা পেয়েছিল তার প্রিয়া যে তার সকল কষ্টের ঔষধ। কিন্তু আফসোস, তার প্রিয়ার কাছে কোনোদিনও হয়তো তার ভালোবাসার কথা বলতে পারবে না।
তার প্রিয়া যে কখনো জানতেই পারবে না একটা মানুষ প্রতি রাতে চাঁদের দিকে তাকিয়ে তার কথা মনে করে, তার কথা মনে করে সকল দুঃখ ভুলে যায়, তার কথা ভেবেই বুকের বাম পাশে মোচড় দিয়ে ওঠে। তাকে না পাওয়ার দহনে সেই মানুষটা প্রতিনিয়ত পড়ে। আসলেই কি সে কখনো জানতে পারবে না? না পারুক জানতে, কিছু কিছু জিনিস না জানাই ভালো। সে না হয় দূর থেকেই ভালোবেসে যাবে। ডায়েরি বের করে আরও 4 লাইন লিখে ফেলল তার প্রিয়াকে নিয়ে। এমন সময় মুষলধারে শ্রাবণের ধারা ঝরতে লাগলো আকাশ ভেদ করে। আকাশে কালো মেঘ করেছে, আর 6টা ও সন্ধ্যা নামবে নামবে এমন অবস্থায় মনে হচ্ছে রাত হয়ে গেছে। মেহেরাজ ঘড়ির দিকে তাকিয়ে ডায়েরি রেখে পরীক্ষার খাতা দেখতে লাগলো, আর মাজেদার মা এসে চা দিয়ে গেল। কাশফিয়া মিটমিট করে তাকাচ্ছে, তার ঘুম ভাঙার পথে। তার মনে হচ্ছে সুন্দর একটা স্বপ্ন দেখছিল, কিন্তু কী স্বপ্ন এটাই তার মনে নেই। হয়তো তার আর মেহেরাজের বিয়ের স্বপ্ন দেখছিল। এর চেয়ে সুন্দর স্বপ্ন হতেই পারে না। আরেকবার মনে মনে ভাবলো, আচ্ছা সন্ধ্যার স্বপ্ন কি সত্যিই হয়? মোবাইল হাতে নিয়ে দেখে 8টা বাজে। দেখে বলে, এ মা, এই যে রাত হয়ে গেছে, তাকে কেউ ডাকতেও এলো না। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে এলো। মোবাইল হাতে নিয়ে ডাটা অন করে ফেসবুকে ঢুকে দেখে মেহেরাজের প্রোফাইলে নতুন ছবি দিয়েছে। ছবিতে আসলেই তামিল হিরোদের মতো লাগছে। অবশ্য বাস্তবেও তাই, কিন্তু সেও কম কিসে। এই ভেবে একটা যেই সেই ভাব নিল। ক্যাপশনে দেখলো একটা স্যাড মার্কা ক্যাপশন দেওয়া। ক্যাপশনে লেখা এমন, তুমি যখন কাউকে ভালোবাসবে তখন তোমার এক বুক কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। কাশফিয়া রুক্ষ মেজাজে বলে, নিশ্চয়ই হাদারামের সাথে তার গার্লফ্রেন্ডের ঝামেলা হয়েছে, না হলে হঠাৎ এই পোস্ট কেন? দাঁড়া, দেখাচ্ছি মজা। রিয়েক্ট গিয়ে দেখে অনেকেই লাভ, আবার অনেকেই কেয়ার রিয়েক্ট দিয়েছে। কমেন্ট বক্সে গিয়ে দেখে কেউ কেউ বলেছে রাইট, কেউ লাভের ইমোজি, কেউ আবার ন্যাকা ন্যাকা কমেন্ট করেছে। কাশফিয়া গিয়ে একটা অ্যাংরি রিয়েক্ট দিল, আর কমেন্ট বক্সে গিয়ে লিখলো এমন। কাশফিয়ার কমেন্টে অনেকেই এসে ওয়াও রিয়েক্ট দিয়েছে, আবার যারা বুঝতে পেরেছে তারা এসে হাহা রিয়েক্ট দিচ্ছে। তমা আবার কাশফিয়া আর মেহেরাজকে মেনশন করে লিখেছে, বেঁচে থাকুক ভালোবাসা। মেহেরাজ এতক্ষণ ধরে সব দেখছিল, কিন্তু যখন দেখলো পরিস্থিতি ব্যাগতিক, মানে মেসেঞ্জারে সবাই তাকে উইশ করা শুরু করেছে, তখন তার সব কিছু এলোমেলো হয়ে গেল। ফারহান মেসেজ দিল, ভাই তোরা যদি দুজন দুজনকে ভালোবেসেই থাকবি তাহলে বললি না কেন? শুধু শুধু আশা দিয়ে রাখার তো কোনো মানে ছিল না। আমি না হয় অন্য কাউকে খুঁজে নিতাম। মেহেরাজ আর এই কথার কোনো উত্তর দিল না, সোজা কাশফিয়ার বাসার দিকে রওনা হলো। কাশফিয়ার তো খুশিতেই নাচতে ইচ্ছে করছে মেহেরাজের অবস্থার কথা ভেবে। ফিক করে হেসে বলে, যাই, রহিমকে গিয়ে বলে আসি, তারপর দুজনে মিলে খুব করে হাসাহাসি করব। এই বলে বিছানা থেকে নেমে এসে তখনই মেহেরাজ এসে উপস্থিত হয়। দরজা লাগিয়ে রেগে আগুন হয়ে তার কাছে আসে। মেহেরাজ কাশফিয়া দুজনেই চুপচাপ। হঠাৎ করেই মেহেরাজ ধমক দিয়ে বলে, কি করেছো এসব? আচমকা ধমক দেওয়াতে কাশফিয়াও চমকে যায়। তারপর বুকে থুতু দিয়ে বলে, কই কি করলাম? কি করেছো জানো না? এক্ষুনি এই কমেন্ট ডিলিট করো। আর ব্ল্যাক ডায়মন্ড আবার কি? হ্যাঁ, কাশফিয়া মুখ টিপে হেসে বলে, ভালোবেসে আপনার একটা নাম দিলাম, আর এই কমেন্ট এখন ডিলিট করলে কোনো লাভ নেই। আপনার সব বন্ধুরা দেখে নিয়েছে। কথাটা বলেই একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। মেহেরাজ বিরক্তি নিয়ে বলে, দূর, এখন কি যে করি। কি আর করবেন, আমাকে বিয়ে করে ফেলুন, তাহলেই সবার মুখ বন্ধ হবে। কাশফিয়ার মুখ থেকে এই কথা শুনে মেহেরাজ নীরবে কতক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। মেহেরাজের তাকানো দেখে কাশফিয়ার কেমন যেন লাগে। মনে মনে বলে, এই রে, এখন কি মারবে নাকি নাকি আব্বুর সাথে গিয়ে বিচার দেবে? মেহেরাজ সিরিয়াস হয়ে বলে, তুমি কি জানো, আজ ছোট বাবা আমার বিয়ের কথা বলতে আমার কাছে গেছিল। বলেছে আমার জন্য মেয়ে দেখছে, আর একটা মেয়ে নাকি পেয়েও গেছে। আগামী শুক্রবার আমায় নিয়ে মেয়ে দেখতে যাবে। মেহেরাজ ইচ্ছে করেই একটু বাড়িয়ে বলল। তার কথা শুনে কাশফিয়া চিবিয়ে চিবিয়ে বলে, তা যান না, দেখে আসুন না। বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে ওই মেয়ের কলিজা আমি বের করে আনবো। এসব বললে লাভ হবে না। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি যা চাও তা কখনোই হওয়ার নয়। ওসব ভুলে যাও। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমি ছোট বাবার সাথে ফারহান আর তোমার ব্যাপারে বিয়ের কথা বলবো। বিয়ের জন্য প্রস্তুতি নাও।
কাশফিয়া রেগে দু হাতে মেহরাজের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমি যা চাই তাই হবে, বুঝেছেন? 100 বার হবে, 1000 বার হবে, আর আমি মরে গেলেও কিচ্ছু ভুলবো না। আর আপনি ভুলেও যদি আব্বুর সাথে আমার বিয়ে নিয়ে কোনো কথা বলেন তাহলে খুব খারাপ হবে। সবার আগে ফারহানকে খুন করব, তারপর আপনাকে, তারপর আমি নিজে মরবো, কথাটা মনে রাখবেন। আর যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আব্বুর কাছে ফারহানের জন্য না, নিজের কথা বলতে যাবেন। কাশফিয়ার কথা শুনে মেহরাজ চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। আর এই মেয়েকে কি বলেই বা বুঝাবে? বোঝার মতো ও মেয়ে না, বোঝার মতো মেয়ে ও। মেহরাজ শান্ত গলায় বলে, যখন ছোট বাবার ধমকে রাজি করাবে তখন ঠিকই রাজি হবে। সোজা আঙ্গুলে তো ঘি ওঠে না। আর কি ভুলবে না বলছো? আমাদের কি প্রেম ছিল যে আমি ভুলতে বলেছি? চুপ করুন, প্রেম না থাকলে হবে? আর বাবা কেন, বাবার দাদা আসলেও রাজি করাতে পারবে না। আমি যা বলেছি তাই হবে। এখন যান এখান থেকে, বাড়ি গিয়ে আপনার প্রেমিকাকে নিয়ে ডায়েরি লিখুন। হ্যাঁ, লিখবই তো। তারপর মেহরাজ আর কথা না বাড়িয়ে চলে গেল। কাশফিয়া রাগে গজগজ করে বলে, ওই ডায়েরি পেলে আমি পুড়িয়ে ফেলবো। রাগে কাশফিয়ার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। মনে হচ্ছে তার মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ঠান্ডা হওয়ার জন্য বারান্দায় যেতে লাগলো। তখন শুনতে পায় তার বাবা আর দাদুর মধ্যে কথা কাটাকাটি চলছে। কী নিয়ে তাদের কথা চলছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু কথা তার কানে আসছে। তা হলো এমন, আশরাফ, তুই কিন্তু কথা দিয়েছিলি, আর তা না রাখলে মরার পরে কি জবাব দিবি তুই? দেখো আম্মা, যা দিয়েছিলাম তা আবেগে। আমার একটা মান সম্মান আছে, লোকে জিজ্ঞেস করলে কি বলবো? ও আচ্ছা, তখন তোর মান সম্মান কোথায় ছিল? ওর মাও তো আমায় মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলে গেছিল, আর আমি ওকে কথা দিয়েছি, তোর কথার দাম না থাকতে পারে, আমার আছে। আর তুমি কি আমার কথা, আমার সম্মানের কথা একবারও ভাববে না? সবার সামনে কি বলে পরিচয় দিব বলতে পারো? ওদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না কাশফিয়া। বিড়বিড় করে বলে, না না, এসব নিয়ে আর ভাবতে পারবো না। এমনিতেই মাথা আওলা হয়ে আছে, এইসব নিয়ে ভাবলে আমি পাগল হয়ে যাব। তার চেয়ে বরং আমি ঠান্ডা বাতাস খেয়ে আসি। এই বলে কাশফিয়া বারান্দায় চলে গেল। বৃষ্টির শীতল বাতাস গায়ে লাগালো। মনে মনে ভাবে, যদি সত্যিই উনি মেয়ে দেখতে যায় তাহলে, আর সত্যি যদি ফারহান স্যারের সাথে আমার বিয়ের কথা বলে তখন আমি কি করব? আর আমি না হয় বিয়ের জন্য না করে দেব, জোর করে কিছুতেই আমার বিয়ে দিতে পারবে না। কিন্তু ওই বেটা যদি অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হয় তখন আমি কি করব? তখন তো আমার কিছুই করার থাকবে না। দূর, আমি আসলেই মরীচিকার পেছনে ছুটছি। যে আমাকে ভালোই বাসে না তার পেছনে হন্য হয়ে ছুটছি। অন্য কেউ নিয়ে যাচ্ছে আর এদিকে আমি আটি চুষব। দূর, আর ভাল লাগে না এসব চিন্তা। এসব ভেবেই সে নিজের ঘরে চলে গেল। গিয়ে তার বই নিয়ে পড়তে বসলো। পাতা উল্টাতে উল্টাতে ওই দিনের মতো আবার একটা কাগজ পেল। খুলে দেখে কাগজে লেখা আছে এমন, কাশফিয়া আমার প্রিয়া, এত পাগলামো কেউ করে? আমার প্রিয়াকে আমি অনেক ভালোবাসি। কেউ বললেও বাসবো, কেউ হাজার মানা করলেও বাসবো। আচ্ছা একটা কথা বলো তো, ভালোবাসলে কি কাছে আসতে হয়? দূর থেকে বাসা যায় না? চিঠি পড়েই তাজ্জব হয়ে গেল কাশফিয়া। বিড়বিড় করে বলে, আমি আসলেই একটা বোকা। তার মানে ওই দিনের চিঠি জনি দেয়নি, অন্য কেউ দিয়েছে। ইস, কি ভুলটাই না করলাম, রাগের মাথায় এত কাণ্ড করে ফেললাম। আর কি মারটাই না মারলাম জনিকে। আর আমার মাথায় একবারও এলো না যে জনির মতো একটা হাদারামের চিঠি লেখার কোনো চান্সই নেই। আর এবারে চিঠি, এটা কোনো চিঠি লেখা হলো? আর এটা চিঠি নাকি পরীক্ষার প্রশ্নপত্র? আচ্ছা, কোনোভাবে এটা ফারহান স্যারের কাজ নয় তো? কিন্তু সে তো এমন নেকু নেকু চিঠি দেওয়ার লোক না। বললে তো সামনাসামনি বলতে পারে। তাহলে কি হতে পারে? কিন্তু একটা জিনিস শিওর, সেদিন যে চিঠি দিয়েছিল আর আজ যে চিঠি দিয়েছে দুজনে একই ব্যক্তি। উফ, আর এসব ভাবতে পারবো না। এই বলে সে পড়ায় মনোযোগ দিল, কিন্তু পড়তে আর পারল কই। থেকেই উদাস হয়ে যাচ্ছে। দেয়ালের দিকে তাকাচ্ছে আর ঠোঁট নাড়িয়ে কী সব বলে যাচ্ছে। আরেকদিকে মাজেদার মায়ের একটানা প্রলাপের মেহরাজের বাহিরে বের হয়ে গেল। বৃষ্টি নেই,
শুধু আছে ঠান্ডা হাওয়া। একটু এগোতেই দেখে আশরাফ খান দাঁড়িয়ে আছে। মন না চাইতো তাকে ওনার কাছে যেতে হলো। চারপাশে নিভু নিভু আলোতে দাঁড়িয়ে তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন চলল। এক পর্যায়ে দেখা গেল সেটা তর্কের রূপ নিয়েছে। শেষে দুজনে মুখ গম্ভীর করে দুদিকে চলে গেল। কিছুদিন পর কাশফিয়ার পরীক্ষা শেষ, তাই শান্তিতে কিছুদিন আয়েশ করার প্রস্তুতি নিচ্ছে সে। এই নিয়ে সে রহিমের কাছে কয়েক দফা প্রস্তাবও পেশ করেছে। প্রথমেই সে যা করবে, যখন খুব ভারী বৃষ্টি হবে তখন ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজবে, আর সাথে থাকবে রহিম। যদিও তার সাথে মেহেরাজের থাকার কথা, কিন্তু কি আর করার, এইবার বর্ষাতে তার রহিমের সাথেই ভিজতে হবে। দ্বিতীয়ত, রাতের বেলা রহিমকে সাথে নিয়ে সেও সবার সাথে মাছ ধরবে। এসব কথা ভাবছে আর নিজের টেবিল গোছাচ্ছে। তখনই মাজেদার মা কোথা থেকে দিশেহারার মতো তার কাছে ছুটে এলো। এসে হাঁপাতে হাঁপাতে তার মেঝেতে বসে পড়ল। কাশফিয়া তার এই অবস্থা দেখে বলে, কিরে এইভাবে ছুটে এলে যে? কিছু হয়েছে নাকি? ওই হুলু বেড়ালটা আবার কিছু করেনি তো? মাজেদার মা কতক্ষণ ফসফস করে দম ছাড়ল, তারপর হাঁপাতে হাঁপাতে বলে, আফা গো, ও কাশু আফা, সর্বনাশ হইয়া গেছে, এ কি হইয়া গেল গো আফা? এই বলে হাহুতাশ করতে থাকে। ঘটনা শোনার জন্য কাশফিয়ার তর সইছে না। বিরক্ত হয়ে মাজেদার মায়ের কাছে গিয়ে বলে, আরে মাজেদার মা, বলবি তো কি হয়েছে? কি আর করমু আফা, হন কইলেও আর লাভ নাই। ঘটনা যা হইটা গেছে। আজই তো ভাইজানের বিয়া। কি কি বলছিস এইসব? বিয়ে মানে? আমি তো কিছুই জানি না। আমি 2 দিন আগে থাইকা জানতাম আফা। কাশফিয়া রেগে আগুন হয়ে চিৎকার করে বলে, তাহলে আগে বলিসনি কেন, শয়তান মেয়ে? আফা গো, আমার কোনো দোষ নাই, আমি নিরপরাধ। ভাইজান আমারে বকা বানাইছে। হে আমারে কইছে তুমি নাকি এই ঘটনা জানো, কিন্তু আজকে শুনি হে কার লগে জানো কইতাছে তুমি কিছু জানো না। শোনা মাত্রই তোমার কাছে ছুইটাইছি। কিন্তু তোকে মিথ্যা কেন বলবে? আর মেয়ে তো দেখলো। মাইয়া ছোট চাচা মানে আপনারে আব্বা দেখছে, আর আমারে মিথ্যা বলছে এই জন্য যে আমি যদি জানা মাত্রই আপনারে জানাই হে লাগি। ভাইজান বুদ্ধি কইরা কইলো যে আপনি জানেন, যাতে আপনারে না কই হে লাগি। ভাইজান কেমনে ছ্যাগাটা মারলো গো আফা? মাজেদার মায়ের কথা শুনে কাশফিয়ার বুক থেকে আত্মা বেরিয়ে যায় অবস্থা। তার মাথাটা কেমন চক্কর দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ভূমিকম্পে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। হাউ মাউ করে কাঁদতে গিয়েও থেমে যায়। নিজেকে কোনো রকম সামলিয়ে বলে, উনি এখন কোথায়? একটু পরে মাইয়ার বাড়ি যাইব, বিয়া কইরা নিয়ে আসবো। অনুষ্ঠান নাকি পরে করব। আমার সাথে এখনই চল, ওই বাড়িতে যাই। চলেন আফা। ঘর থেকে বের হবে তখনই গম্ভীর মুখে তার মা এসে হাজির হয়। মাজেদার মা কাশফিয়া দুজনেই তার মাকে দেখে থমকে যায়। কাশফিয়ার মা মুখ গম্ভীর করে বলে, কোথায় যাচ্ছিস? বড় আব্বুর বাসায়। এখন যাওয়া হবে না, তৈরি হয়ে নে, আজ তোর বিয়ে। হঠাৎ এমন কথা শুনে কাশফিয়া ও মাজেদার মা দুজনেই একসাথে বলে উঠে, কি কি? তাড়াতাড়ি তৈরি হয়ে নে, পাত্রপক্ষ অপেক্ষা করছে। মেহেরাজের বন্ধু ফারহানের সাথে তোর বাবা বিয়ে ঠিক করেছে। কাশফিয়া আবার আকাশ ফাটা চিৎকার করে বলে, তৈরি হতে বললেই তো আর তৈরি হওয়া যায় না আম্মু। আমি জীবনেও ওই বিয়ে করব না। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করার সাহস কে দিল? এটা আমাকে না বলে তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। করবই তো। তুমিও শুনে রাখো, আমি জীবনেও এই বিয়ে করব না, মেরে ফেললেও না। আর যদি ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলো তুমি, আর আব্বু মরে যাবে, তবুও না। আমাকে এখন যেতে দাও। কাশফিয়ার মা তার হাত হ্যাচকা টান দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করিস না, নিচে অনেক লোকজন আছে। তোর এমন স্বভাবের জন্য তোর বাবা সবার সামনে অপমানিত হবে। হোক, তাতে আমার কি? আর তোমরা আমাকে একবারও জিজ্ঞেস করেছো বা জানিয়েছো? মাজেদার মা বোকার মতো ড্যাব ড্যাব করে সব দেখে যাচ্ছে। কোথা থেকে কি হলো কিছুই বুঝতে পারছে না। তখনই কাশফিয়ার দাদু এসে উপস্থিত হলো। কাশফিয়ার দাদুকে দেখে তড়িঘড়ি করে তার কাছে গিয়ে বলে, দাদু,
এসব কি হচ্ছে? আমাকে তো কেউ কিছুই বলনি। আমি বিয়ে করব না দাদু। আর তোমার নাতিরও নাকি আজ বিয়ে। এইসব কবে ঠিক হলো? কাশফিয়ার দাদু ফাটা বাঁশের মতো ঝনঝন করে বলে, তোর এত প্রশ্নের উত্তর আমি একসাথে দিতে পারবো না। তৈরি হয়ে নিচে যা, আমি সব ঠিক করে এসেছি। আজ বিয়ে হবে না। কথাবার্তা নেই, হুট করে কিসের বিয়ে? কাশফিয়ার মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি এখানে এখানে বিদ্যুতের খাম্বের মতো দাঁড়িয়ে আছো কেন? গিয়ে ওদিকটা দেখো। নাকি মেয়েকে বিদায় করতে পারছো না বলে মনে মনে আমায় গালি দিচ্ছ? কাশফিয়ার মা আমতা আমতা করে বলে, কি কি যে বলেন মা। আচ্ছা আমি যাই, গিয়ে ওদিকটা দেখি। এই বলে কাশফিয়ার মা চলে গেল। বিয়ে হবে না শুনে কাশফিয়া যেন প্রাণ ফিরে পেল। আর হলেই কি, সে বিয়ে করতো নাকি? তার দাদুর হাত ধরে বলে, দাদু, তোমার নাতি নাকি বিয়ে করতে যাচ্ছে। এখন আমি কি করব? আমার বিয়ে না হয় আজ হবে না, কিন্তু সে তো বিয়ে করে বউ নিয়ে আসবে। এই বলে ভ্যা ভ্যা করে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। বুড়ি চুপ করে তাকিয়ে দেখছে। আসলে তার হাড়ে হাড়ে প্যাচ। বয়স হলো, মাথার বুদ্ধি সেই আগের মতোই আছে। বুড়ি আরাম করে বিছানায় বসে পড়ল। আমার নাতির বিয়ে হলে তোর কি? তুই তো আমার নাতিনকে দেখতেই পারিস না। তখনই মাজেদার মা চিৎকার দিয়ে বলল, না দাদিমা, কাশু আপা ভাইজানের মেলা ভালা পায়। ভাইজানের লাগি কানতে কানতে বল তার মতো চোখ ফুলাইয়া ফালায়। বুড়ি মাজেদার মাকে ধমক দিয়ে বলে, তুই চুপ কর। তোকে কে বলেছে ওর হয়ে সাফাই গাইতে? কাশফিয়ার দিকে তাকিয়ে বলে, এখন তুই বল, আমার নাতি বিয়ে করলে তোর কি? কাশফিয়া হাউমাউ করে কেঁদে বলে, দাদু, তোমার ওই কালো নাতিকে আমি ভালোবাসি, কিন্তু তোমার পাষণ্ড দয়মায়াহীন নির্দয় নাতি আমাকে দেখতেই পারে না। সে নাকি অন্য মেয়েকে ভালোবাসে। আজ আবার কোন মেয়েকে বিয়ে করতেও চলে গেছে। কাশফিয়ার মুখে কালো কথাটা শুনেই বুড়ির ঘাড়ের রগ কিছুটা খাড়া হয়ে গেল। কিন্তু নিজেকে সামলে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে ছলছল চোখে বলে, কিন্তু সে তো আমার নাতি না। তোর বড় আব্বু ওকে 10 মাস অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল। এমন এতিমকে তুই বিয়ে করবি? তোর যে জাত চলে যাবে। এই কথা বলার পর বুড়ির চোখ দিয়েও পানি ঝরতে থাকে। আর কিছুই সে বলতে পারে না। বুড়ির কথা শুনে কাশফিয়া আরো বেশি করে কাঁদতে লাগলো। কাশফিয়া আর বুড়ির কান্না দেখে মাজেদার মাও কান্না জুড়ে দিল। কাশফিয়া কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, দাদু, তোমার নাতি যাই হোক, আমি ওকেই ভালোবাসি। সে যদি অন্য কাউকে বিয়ে করে আমি তাহলে মরেই যাব দাদু। আরে তোর বাবা যদি না মেনে তোদের সম্পর্কটা, যদি মেহেরাজের সাথে তোর বিয়ে না দেয়? না দিলে না দিবে, আমি ওনাকেই বিয়ে করব। দরকার পড়লে পালিয়ে যাব, কিন্তু তোমার অহংকারী নাতিকে আমাকে নিয়ে পালাবে? তখনই রহিম এসে বলে, দাদি আপনারা 3 জন রে যাইতে কইছে। তারপর তিনজনের মুখের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে, আপনারা 3 জন কান্দেন কে? তখনই মাজেদার মার কাছে থাকা বাটন ফোনটা বেজে উঠল। মাজেদার মা ফোনের বাটনে জোরে একটা টিপ দিয়ে ফোন রিসিভ করে বলে, হ্যালো, ক্যাডা? ও পাশ থেকে বলে, কি রে, বাইরে থেকে দরজা লক করেছে কে? আর তুই বা কোথায়? তাড়াতাড়ি বাসায় এসে দরজা খুলে দিয়ে যা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কি হলো, বোবা হয়ে গেছিস নাকি? ওপাশের কথা সবাই শুনতে পাচ্ছিল। মাজেদার মা কিছু বলার আগেই বুড়ি তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে লাইন কেটে দেয়। তারপর একেবারে ফোন অফ করে দেয়। তারপর বুড়ি হড়বড় করে সব বলা শুরু করে। এক হাতে কাশফিয়ার চোয়াল নাড়িয়ে বলে, ওরে হতচ্ছাড়ি, তোদের মতো কি আমার নাতির মনে এত রং যে বিয়ে করতে চলে যাবে? তোদের জ্বালায় যে আমার নাতি চিরদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছিল। তুই যদি বিয়েতে রাজি হয়ে যাস, তাই সে বলেছিল যে বিয়ে করতে যাচ্ছে। না হলে বলা নেই কাউ নেই, এভাবে কেউ বিয়ে করতে চলে যাবে? শোন মাজেদার মা, তুই কিন্তু আজও বাড়ি যাবি। আমি রহিমকে বলে ওকে ঘরে আটকে রেখেছি। রহিমকে দিয়ে খাবার পাঠিয়েছিলাম। তারপর সুযোগ বুঝে রহিম ওর খাবার ওর ঘরের দরজার বাইরে দিয়ে লক করে এসেছে।
কাশফিয়া উৎসুক হয়ে বলে, আচ্ছা দাদু, তোমার নাতি কি আমাকে পছন্দ করে? তোর মতো এমন একটা খাপসারা ঝাঝালো মেয়েকে কি দেখে পছন্দ করবে শুনি? তুই কি ভাবছিস তোর সাদা চামড়া দেখে সবাই পড়ে যাবে? আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ওরে সে একই উত্তর, সে তোকে পছন্দ করে না। দেখেছো তোমার নাতি কত পাষণ্ড? এতে দেখা দেখির কি আছে? এখানে যা তৈরি হয়ে নিচে যা। তোর চাঁদ মুখ দেখার জন্য তো আর সারাদিন বসে থাকে না। দাদু, ওইখানে গেলেই যদি জোর করে বিয়ে করিয়ে দেয়? দেবে না। আমি তোর বাবার সাথে কথা বলছি, কিন্তু আজ না দিলেও তোর বাবা মনে হয় ওই ছেলের সাথে বিয়ে দিবে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আজ তো আর বিয়ে হচ্ছে না, পরে একটা ব্যবস্থা হবে ক্ষণ। এখন তাড়াতাড়ি নিচে যা। দাদুর কথায় কোনো রকমে তৈরি হয়ে নিচে গেল। একটা মেরুন রঙের চুড়িদার পরেছে, কালো লম্বা চুলগুলো খোলা রেখেছে। কান্নাকাটি করার ফলে চোখগুলো ফুলে লাল হয়ে আছে। এ চোখে আবার কাজল দেবে কি? তাই আর কিছুই দেয়নি। কোনো রকম সাজগোজ ছাড়াই পাত্রপক্ষের সামনে এলো। মেরুন রঙের চুড়িদার, খোলা চুল আর লাল ফোলা চোখ মুখে তাকে পুরোই হরর মুভির ভূতের মতো লাগছে। আর তার তাকানো স্টাইলটাও ওই রকম। ফারহান তাকে দেখা মাত্রই আঁতকে উঠল। আঁতকে উঠে বুকে থুতু দিয়ে তার বাবার গা ঘেঁষে বসলো। রেগে গেলে কাশফিয়া কেমন আচরণ করে তা ফারহান অনেকবার দেখেছে। তার কাছে মাঝে মাঝে মনে হয় কাশফিয়ার শরীরে জিনের আসর আছে। আর মেয়েরাজও এই কথা তাকে অনেকবার বলেছে। ছোটবেলায় নাকি কাশফিয়া একবার তার নানুর বাড়ি গেছিল। একদিন সন্ধ্যাবেলায় পাশের তাল গাছের নিচে থেকে তাল আনতে গেছিল। কাশফিয়া দেখতে অনেক সুন্দর বলে ওই তাল গাছে থাকা জিনটা তার উপর ভর করে। অনেক কবিরাজ দেখানোর পরেও জিনটা তাকে ছাড়েনি। শেষে এক কবিরাজ বলে এই জিন কখনো কাশফিয়ার শরীর থেকে যাবে না। আর হলো তাই, এখনো তার শরীরে ওই জিনটা আছে। কিন্তু ফারহান মেহরাজের এই কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। যতবারই মেহরাজের বাসায় এসেছে ততবারই মাজেদার মাকে এই কথার সত্যতা জিজ্ঞাসা করেছে। মাজেদার মাও মেহরাজের সাথে তাল মিলিয়ে বাড়িয়ে বাড়িয়ে অনেক কথা বলেছে, কিন্তু তবুও তার কেন জানি তার বিশ্বাস হয়েও হতে চায় না। কিন্তু যখন কাশফিয়া রেগে উল্টাপাল্টা কাজ করে তখন ঠিকই বিশ্বাস করে নেয়। আজও তার কাশফিয়াকে দেখে এমনই মনে হচ্ছে, তাই ভয়ে বুকে থুতু দিল। এসব জিনভূতের ব্যাপারে তার আবার প্রচণ্ড ভয়। এখন কাশফিয়ার এই ভয়ার্ত চেহারা দেখে তার ভবিষ্যৎ সর্ষে ফুলের মতো চোখের সামনে ভাসতে লাগলো। এমন মেয়ে বিয়ে করলে রোমান্স তো দূরের কথা, কাছে যেতেই তার ভয় করবে। আশরাফ খানও মেয়ের অমন চেহারা দেখে তার স্ত্রীকে ইশারা দিয়ে কিছু বলতে চাইছে, কিন্তু তার ইশারার আগামাথা কিছুই বেচারি বুঝতে পারছে না। সে বোঝাতে না পেরে শেষে রাগে মুখ নিচু করে বসে রইল। ফারহানের বাবা কাশফিয়াকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি মা? কাশফিয়া কোনো কথা না বলে শুধু বড় বড় নিঃশ্বাস ফেলে যাচ্ছে। চোখ পাকিয়ে একবার তার বাবার দিকে তাকাচ্ছে আর একবার তার মায়ের দিকে তাকাচ্ছে। তার সামনে বসা সবার দিকে চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। ফারহানের বাবা তার প্রশ্নের উত্তর না পেয়ে কেমন হকচকিয়ে গেল। হালকা কেশে আবারও জিজ্ঞেস করলো, তা মা, তোমার পরীক্ষা কেমন হলো? কাশফিয়া এ কথার কোনো উত্তর দিল না। এক ধ্যানে বড় বড় চোখ করে ফারহান আর তার বাবার দিকে তাকিয়ে আছে। ফারহানের বাবা কাশফিয়ার ব্যবহার দেখে এবার দমে গেল। সেও কাশফিয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মেয়ে দেখতে এসে এ কোন বিপত্তিতে পড়লো, এখন তার কি করা উচিত সে কিছুই বুঝতে পারছে না। দুই ছেলের জন্যই বহুবার মেয়ে দেখেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কোনোদিনও পড়েনি। কাশফিয়ার ব্যবহার দেখে ফারহান এবার নিশ্চিত তার শরীরে জিন আছে। না হলে কোনো মেয়ে আর যাই হোক পাত্রপক্ষের সামনে নিশ্চয়ই এমন ব্যবহার করবে না। এসবই ভাবতে থাকে মনে মনে। তারপর বিড়বিড় করে বলে, এত সুন্দর মেয়েটা এ কি হয়ে গেল? মুখ দেখে মনে হচ্ছে এখনই ভাঙচুর করবে আর আমাকে গলায় ধরে পাশের তাল গাছের জায়গায় বসিয়ে রাখবে। তাকে বিড়বিড় করতে দেখে কাশফিয়ার বাবা বলে, তুমি কি কিছু বলছো বাবা? ফারহান আমতা আমতা করে বলে, না আঙ্কেল, কিছু না। ফারহানের বাবা এতক্ষণে তার মনে মনে কথা তৈরি করে নিল।
কথা বলতে যাবে ওই মুহূর্তে কাজী এসে হাজির হয়। তাদের কথা শুনে কাশফিয়ার বাবা কাজীকেও খবর দিয়ে ফেলেছে। কাজী দেখেই ফারহানের আত্মা ধুকপুক করতে থাকে। আরেকদিকে মেহরাজ বন্ধ করে বসে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে, কাউকেই ফোনে পাচ্ছে না। একবার ভাবে জানালা দিয়ে নেমে যাবে, তারপর আবার বলে, আমি কি চোর নাকি সিনেমার হিরো যে জানালা দিয়ে নামতে যাব, আর যে হারে বৃষ্টি পড়ছে নামতে নামতে ভিজে যাব। আসুক আজ মাজেদার মা, বোঝাবো মজা। আরেকদিকে ও বাড়িতে কাজী বিয়ে পড়াতে প্রস্তুত হচ্ছে। ফারহান, তার বাবা, ভাই, ভাবি সবাই কেমন চুপসে গেছে। তারাও বিয়ে করে নিয়েও যাওয়ার নিয়ত করেই এসেছিল, কিন্তু মেয়ের ভাব দেখে সবারই মন ভরে গেছে। কাজী লেখালেখির কাজ শুরু করবে তা দেখে ফারহানের প্রাণ যায় যায় অবস্থা। তখনই ফারহানের বাবা বলে, থামুন কাজী সাহেব। তার হঠাৎ চিৎকারে সবাই চমকে গিয়ে তার দিকে তাকায়, আর সেটা বুঝতে পেরে মুখে কোনো রকম হাসি এনে বলে, না মানে এটাই আমাদের পরিবারের শেষ বিয়ে। এরপর বুড়ো হলে নাতি নাতনির বিয়ে হবে, তখন তো নাও থাকতে পারি পৃথিবীতে। আর ফারহান আমার বড় আদরের ছেলে, তাই বলছিলাম কয়েকদিন সময় নিয়ে আত্মীয় স্বজন ডেকে অনুষ্ঠান করে বিয়ে দিই। আর কাশফিয়াও তো আপনার একমাত্র মেয়ে, এভাবে অনুষ্ঠান ছাড়া বিয়ে দিলে যে লোকে আমাকে দুজনকেই গালমন্দ করবে। তাই বলছিলাম কয়েকদিন পর ভালো দিনক্ষণ দেখে বিয়ের দিন ঠিক করি। কথাগুলো একদমই বলেই থেমে যায়, আর মনে মনে বলে, একবার এই বাড়ি থেকে বের হই আর জীবনে এই বাড়ির আশেপাশেও আসবো না। ফারহানও তার বাবার সাথে তাল মিলিয়ে আমতা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার কাজিনদের খুব শখ আমার বিয়েতে হই হুল্লোড় করা। এখন না জানিয়ে বিয়ে করলে ব্যাপারটা কেমন দেখা যায় না? সব শুনে আশরাফ খান বলে, ঠিক আছে, তবে তাই হোক। বিয়ে না হয় 2 দিন পরেই হবে। অনেক জোরাজুরির পর পাত্রের বাড়ি থেকে খেতে বসতে রাজি হলো। তারা এখন যেতে পারলে বাঁচে। আরেকদিকে কাশফিয়া তার ভুতুরে মুড নিয়ে ঘরে চলে যায়। কাশফিয়ার দাদু কাজী সাহেবকে আড়ালে ডেকে নিয়ে কতক্ষণ আলাদা কথা বলে। খাওয়া দাওয়া শেষে সবাই রওনা দেবে, তখন ফারহানের ভাবির মনে পড়ল মেয়ে দেখতে এলো অথচ তাকে সালামি দেয়নি। বিয়ে হোক আর না হোক, লোকে শুনলে যে তাদের পরিবারের মান সম্মানের দফা রফা হয়ে যাবে। এই ভেবে দৌড়ে কাশফিয়ার ঘরে গিয়ে তার হাতে 1000-5 টাকা গুঁজে দিয়ে আসে। এরপর সবাই রওনা হয়। কাশফিয়ার বাবা ও তাদের সাথে গেল তাদের এগিয়ে দিতে। এই বৃষ্টির মধ্যে তো আর এভাবে যেতে দেওয়া যায় না। আশরাফ খানের চলে যাওয়াতে বুড়ি সুযোগ পেল। শাড়ি আর কিছু গহনা নিয়ে কাশফিয়ার হাতে দিয়ে বলে, নে এগুলো পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কাশফিয়া চোখ কপালে তুলে বলে, এগুলো পরে কি হবে দাদু? আজ কি আমার বিয়ে? এত প্রশ্ন করিস না, যা বলছি তাই কর, সময় খুব কম। তখনই কাশফিয়ার মা ভয়ে ভয়ে বলে, মা, আপনার ছেলে জানতে পারলে সবাইকেই বাড়ি ছাড়া করবে। আপনার ছেলে যখন চাইছে না, তখন এটা না করলেই নয়। সে বাড়ি থেকে বের করার কে? আর তাছাড়া আমি মেহেরাজের বাবা মাকে কথা দিয়েছি, এ বিষয়ে আর কোনো কিছু শুনতে চাচ্ছি না। মেহেরাজের নাম শুনে কাশফিয়া কান খাড়া হয়ে গেল। কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলো, দাদু, আমার বিয়ে কার সাথে? আমার নাতির সাথে। আর বেশি দেরি না করে তৈরি হয়ে নে। এই বলে বুড়ি চলে গেল। এ কথা শুনে কাশফিয়ার খুশিতে নাচতে ইচ্ছে করছে। ঝটপট মাজেদার মাকে নিয়ে সাজতে বসে গেল। আরেকদিকে বুড়ি কাজী সাহেবকে নিয়ে মেহেরাজের বাড়ি যায়। মেহেরাজকে শত বোঝানোর পরেও রাজি হচ্ছে না। শেষে যখন বুড়ি মরার কথা বলল, তখন মেহেরাজ বিয়েতে রাজি হলো, কিন্তু তবুও তার মন সায় দিচ্ছে না। এর আগেও অনেকবার কাশফিয়ার বাবার সাথে এ নিয়ে তার তর্ক হয়েছে। সে যাতে কাশফিয়াকে বিয়ে করতে না পারে, সেই জন্য তার জন্য হন্যে হয়ে মেয়ে দেখছে। এমনকি তার পিতৃ পরিচয় নিয়ে আশেপাশে কথাও বলেছে। এখন কাশফিয়াকে বিয়ে করলে কি হবে আল্লাহই জানে। এসব ভাবতে থাকে মেহেরাজ। একটু পরে লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজে হাজির হয় কাশফিয়া। কাশফিয়াকে দেখে মেহেরাজ হা হয়ে যায়। বউ সাজে কাশফিয়ার ঠোঁটের কোণে দুষ্ট হাসিতে তাকে অপরূপ লাগছে। কাশফিয়ার বাবাকে ছাড়াই চুপচাপ বিয়ে সম্পূর্ণ হয়। মেহেরাজ মুখ গোমড়া করে রেখেছে, কিন্তু কাশফিয়ার মুখে রাজ্যের হাসি। বিয়ে শেষে কাশফিয়া মেহেরাজের ঘরের বারান্দায় গেল। সত্যি মেহেরাজের বারান্দা থেকে প্রকৃতি অনেক সুন্দর দেখতে লাগে।
অবশ্য আজ একটু বেশিই সুন্দর লাগছে, আর সে অনেক খুশি তাই। কিন্তু এত কিছুর পরেও তার মনটা খুব খারাপ, কারণ মেহেরাজ তাকে পছন্দ করে না। সে তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করে দিল না তো? আর সে কি এতটাই খারাপ যে তাকে ভালোবাসা যায় না? এসব ভাবতেই তার চোখ ঝাপসা হয়ে ওঠে। তখনই মাজেদার মা দৌড়ে এসে বলে, এই নেন কাশুয়াফা, ভাইজানের ডায়েরি পাইছি, খাটের নিচে পয়রা ছিল। ডায়েরি দেখে কাশফিয়ার বুকে ধুকধুকানি বেড়ে গেল। তাড়াতাড়ি করে ডায়েরি নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। আর পরে যা বুঝলো, তার আর মেহরাজের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক হয়ে আছে। আর এতে তার বাবা সহ বাড়ির সবারই মত দিয়েছিল। কিন্তু একটা সময় পর কাশফিয়ার বাবা মত বদলায়। এই নিয়ে তার বাবার সাথে তার দাদুর প্রায় বাকবিতণ্ডা চলতো। আর মেহরাজ যেন বিয়ে না করে এই জন্য মেহরাজকেও অনেক আজে বাজে কথা শোনায়। কিন্তু মেহরাজ যেদিন শ্রাবণের এক সন্ধ্যায় কাশফিয়াকে দেখে, সেদিনই ভালোবেসে ফেলে। তাকে যে সে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু তার বাবা যখন মেহরাজের পরিচয় নিয়ে কথা তুলল, তখন সে সরে এলো। তার ভালোবাসাকে মনের মধ্যেই যত্ন করে রেখে দিল। তাই সে আজ বিয়ের করার নাম করে এখান থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছিল। লেখাগুলো পড়ে কাশফিয়ার চোখ দিয়ে গড়গড় করে অশ্রু পড়তে থাকে। দৌড়ে তাদের বাড়ি যায় আর গিয়ে জানতে পারে তার বাবা প্রথমে এই বিয়ে মেনে নিতে চায়নি, কিন্তু যখন বুড়ি বলল এই বিয়ে মেনে না নিলে বাড়ি থেকে বের করে দেবে, ত্যায্য পুত্র করে দেবে, তখন বাধ্য হয়ে মেনে নিল। আর মায়ের হুকুমের বাধ্য হয়ে জামাই হিসেবে মেহরাজকে আংটি আর সোনার চেইন দিল। এসব শুনে কাশফিয়া বলে, ইস, এত কিছু আমি নিজেই পাইনি, আর আমাকে না বলে সবাই এ বাড়িতে চলে এলো। রহিমকে দেখে বলে, রহিম, তোর ভাইজান কোথায় রে? রহিম 32 পাটি কেলানো ছাড়া কথা বলতে পারে। দাঁত কেলিয়ে বলে, ভাইজানরে দেখলাম ভর সন্ধ্যায় খালের পারে দাঁড়ায়া বৃষ্টিতে ভিজতাছে। কাশফিয়া দৌড়ে গেল খালের পাড়ে, গিয়ে পিছন থেকে মেহরাজকে জড়িয়ে ধরে। হঠাৎ স্পর্শ করায় মেহরাজ চমকে ওঠে। মেহরাজ পেছনে ফিরতেই ডায়েরি দিয়ে মারতে মারতে বলে, শয়তান ছেলে, বাদর ছেলে, ইতর কোথাকার, আমাকে মনে মনে ভালোবাসে, অন্য মেয়ের কথা বলা হয়েছিল। এখন মজা বোঝাবো, জনির মতো আপনার চুলও টিনে ছেড়ে ফেলবো। মেহরাজ কাশফিয়াকে শান্ত করার জন্য এক হাতে তার দুটো হাত ধরে, আর এক হাতে কাশফিয়ার গালে আলতো করে হাত দিয়ে বলে, কাশফিয়া প্রিয়া আমার, এত রাগ কেন আমার প্রিয়ার? কথায় কথায় খালি রাগ দেখানো হয়। তুমি না লক্ষ্মী মেয়ে, মিষ্টি মেয়ে, মেয়ে মানুষের যে মিষ্টি করে কথা বলতে হয় এটা জানে না আমার প্রিয়া? আর শোনো, তুমি আমার প্রিয়া। এই বলে মেহরাজ কাশফিয়ার কপালে একটা চুমু দিল। কাশফিয়া মেহরাজের কথা শুনে হা হয়ে যায়। মেহরাজের বুকে দুটো থাপ্পড় দিয়ে বলে, তার মানে ওই চিঠি আপনি দিয়েছিলেন? আমার প্রিয়া, আমি দিয়েছিলাম। আমার প্রিয়াকে আমি ছাড়া আর কে চিঠি দেবে শুনি? আমি আপনার সাথে কোনো কথাই বলবো না, আর আপনি ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছেন। কি করে তোমার ভালোবাসার কথা বলতাম বলো? আমার যে সঠিক কোনো পরিচয় নেই, তোমার আর ছোট বাবার যে অসম্মান হতো। কাশফিয়ার এক হাতে তার মুখ চেপে বলে, আর যেন এসব বাজে বাজে কথা না শুনি। আমার কাছে আপনার একটাই পরিচয়, আপনি আমার স্বামী আর বড় বাবার ছেলে। তারপর এই বৃষ্টিভেজা শ্রাবণ সন্ধ্যায় মেহরাজ হাঁটু গেড়ে কাশফিয়াকে প্রেম নিবেদন করলো। কাশফিয়া লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। মেহরাজ তার দুহাত সরিয়ে আলতো করে তার কপালে চুমু এঁকে দিল, ঠিক সেদিন কাশফিয়ার করা কল্পনার মতো। এক শ্রাবণ সন্ধ্যায় মেহরাজ দেখেছিল কাশফিয়াকে, আর সেদিনই কাশফিয়ার চোখে দেখেছিল তার সর্বনাশ। আর আজ এমনই এক শ্রাবণ সন্ধ্যায় কাশফিয়া তার সুপ্ত ভালোবাসাকে নিজের করে পেল। আর এই শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে তার সুপ্ত ভালোবাসা উপহার দিল তার প্রিয়া কাশফিয়াকে। সমাপ্ত।